আপনাকে আমরা দেখি মানে কেউ কেউ আপনাকে, এই যে আমি যে শহরটাতে থাকি সেই নিউ ইয়র্ক শহরের একজন তরুণ নেতা জোরান মামদানি, যিনি আসলে ডেমোক্রেটদের পক্ষ থেকে মেয়র পদে লড়াই করার জন্য নিউ ইয়র্কবাসী তাকে ম্যান্ডেট দিয়েছেন। এটি প্রায় মানে একরকম নিউ ইয়র্কের ইতিহাস অনুসারে এটি প্রায় নিশ্চিত যে তিনি আসলে মেয়র হতে যাচ্ছেন, যেখানে আসলে ডেমোক্রেটরাই প্রধান। বড় কোনো ডেমোক্রেটিক শক্তি যদি আবার দুজন তিনজনে এক হয়ে তার বিরুদ্ধে না দাঁড়ান, তাহলে হয়তো মানে ইন্ডিপেন্ডেন্ট হিসাবে যেটি শোনা যাচ্ছে সেটি যদি না দাঁড়ান, তিনি হয়তো পরবর্তী মেয়র হতে যাচ্ছেন। তার সঙ্গে আপনাকে তুলনা করা হচ্ছে। আমার সুযোগ হয়েছিল তাকেও ইন্টারভিউ করার, কিন্তু আমি আপনাকে যেহেতু খুব ভালো করে খেয়াল করি, আমি দেখতে পাচ্ছিলাম যে আপনি আওয়ামী লীগের পক্ষে যারা কাজ করেছেন বা স্বৈরাচার ফেসিস্টদের পক্ষে যারা কাজ করেছেন, এমনকি যারা আপনি যেটাকে বলেন সম্মতি উৎপাদনের জন্য কলম সৈনিকও যারা ছিলেন, যারা টকশো থেকে সম্মতি উৎপাদন করেছেন, তাদের বিরুদ্ধেও আপনি আসলে ব্যবস্থা চান, তাদেরকেও আপনি এক ধরনের শাস্তির আওতায় আনতে চান। এবং তাদেরকে এই শাস্তির আওতায় না আনলে আমাদের রাজনীতির গতিপথ ঠিক হবে না বলে আপনি মনে করেন। এই যে সম্মতি উৎপাদনের যে রাজনীতি, সেই রাজনীতিতে হাসনাত আপনি একজন খুবই উজ্জ্বল তরুণ। এই রাজনীতি, সম্মতি উৎপাদনের রাজনীতি আপনি নিজেকে কোথায় দেখেন 2024 সাল পর্যন্ত? কেন আমি এই কথা বলছি, কারণ আপনার সঙ্গে কথা হবে বলে অনেকে আমার কাছে এই মেসেজ পাঠিয়েছেন যে আপনিও তো 2020, 21, 22, 23, 24 খুবই আগ্রহ ভরে বঙ্গবন্ধুর কথা লিখেছেন, স্লোগান দিয়েছেন, বক্তৃতা দিয়েছেন, খুবই সুন্দর করে কি বলে ক্রোড়পত্রে লেখা ছাপিয়েছেন। আপনি যেহেতু ভালো বলেন, অনেকে বুঝিয়েছেন, সেই ক্ষেত্রে সেইটা আপনি যখন আপনাকে দেখেন, আপনি এটাকে কিভাবে বিবেচনা করেন? আমার জীবনে আমি একটা বক্তব্য দেই নাই, একটা মিছিলে যাই নাই, 1 মিনিটের জন্য আমি কোনো ছাত্রলীগ করি নাই। আপনি যদি খুব খেয়াল করে দেখেন, আমি পুনরাবৃত্তি করছি, আমি আমার জীবনে পুনরাবৃত্তি করছি, 1 মিনিটের জন্য আমি শেষ করি, 1 মিনিটের জন্য আমি ছাত্রলীগ করি নাই। ক্যাম্পাস লাইফে আমি ক্যাম্পাসে আসি 2016 সালের ডিসেম্বরের লাস্ট উইকে ক্যাম্পাসে আসি, এবং ক্যাম্পাস থেকে চলে আসা পর্যন্ত ছাত্রলীগ বিরোধী আমারও সবসময় অবস্থান ছিল, গ্যাস্ট্রম বিরোধী অবস্থান ছিল, গণরম বিরোধী অবস্থান ছিল, এবং সেটি নিয়ে আমার আন্দোলনেরও আমার ইতিহাস রয়েছে। এখন আপনি যদি আমার ফেসবুকে যান, ওই 2টা লেখা এখনো পর্যন্ত আমি অনলিমি করি নাই, এখনো পর্যন্ত আছে 2টা লেখা। একটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে সেখানে হচ্ছে জন্মদিনের শুভেচ্ছা জানানো। আপনি যদি 2020 সালে বঙ্গবন্ধুর জন্মদিনে 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, মনে আছে কিনা আপনি দেখেন, যে শতবর্ষর জন্মদিনে 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এবং আপনি যদি ওই পোস্টের আপনি ক্যাপশনটা পড়েন, ওই ক্যাপশনের মধ্যে ওই শেখ মুজিবের একটা উক্তি লেখা আছে যে যেই দেশের মানুষ খাইতে পায় না, যেই দেশের মানুষ হচ্ছে এখনো পর্যন্ত অন্ন বস্ত্র বাসস্থানের জোগাড়ই করতে পারে নাই, তাদের আবার কিসের জন্মদিন, তাদের আবার কিশোর জন্মদিন। অর্থাৎ যেই ব্যক্তি এই কথা বলে গেছে তার জন্য আপনি 100 কোটি টাকা দিচ্ছেন, সেটা হচ্ছে মার্চ মাসে। তখন আমি শেষ করি, তখন আমাদের হচ্ছে করোনার ইস্যুটা চলে আসছিল 2020 সালের হচ্ছে খুব সুন্দর মার্চে হলগুলো বন্ধ হয়ে যায়, মার্চের সেকেন্ড উইকে বা ফার্স্ট উইকের দিকে হলগুলো বন্ধ হয়ে যায়। সেটাকে মিন করার জন্য হচ্ছে আমি ওই ক্যাপশনটা দিয়েছিলাম। আপনি যদি এখনো যান, আপনি সেখানে এটা দেখতে পাবেন। আমি এটা অনলিমি করি নাই, কারণ আমার চিন্তার ওইটাতে পরিবর্তন আমি করি নাই। ওকে। দ্বিতীয়ত ইত্তেফাকে খুব সম্ভবত আমার একটা লেখা আসছিল ইত্তেফাকে, যে বঙ্গবন্ধুর জন্মদিনে, অর্থাৎ ওই বছরই তার জন্মদিনে হচ্ছে একটা শুভেচ্ছা জানানোর জন্য। এখন আপনার একটা হিস্ট্রিতে আপনি শেখ মুজিবকে আপনার 2 ভাবে সেখানে অ্যানালিসিস করতে হবে। হ্যাঁ, 2020 সালে 2020 সালের পত্রিকাতে আমি ডেট ধরে বলতে পারবো, 17 মার্চ আমাদের হলগুলো বন্ধ হয়ে যায় খুব সম্ভবত মার্চের ফার্স্ট উইকের দিকে। অর্থাৎ সরকার অনেক ঝাঁকজমকপূর্ণ আমার অসুবিধা নাই, আপনি বলেন 2020-এ আপনি এরকম একটা লেখা ইত্তেফাকে লিখছিলেন, তাই তো? হ্যাঁ, আমি লিখছিলাম ইত্তেফাকে। আচ্ছা, আমি ইত্তেফাকে লিখেছিলাম, কিন্তু আপনি আমার পুরো ব্যাকগ্রাউন্ড, আপনি আমার ইউনিভার্সিটি লাইফ, আপনি পুরো জায়গায় ছাত্রলীগ করা কি খারাপ? জনাব সার্জিস তো করতেন ছাত্রলীগ করা আমি দেখি না। আমার এক্সপেরিয়েন্স খুবই বাজে, কারণ ছাত্রলীগ আমাকে হল থেকে বের করে দিতে চাইছে, 11 তলায় উঠাই আমাকে ঘাট ধরে হচ্ছে 11 তলা থেকে ফেলে মেরে ফেলতে চাইছে, আমার রুম দখল করছে। আমার এক্সপেরিয়েন্স, আমার পরীক্ষার আগের রাতে আমাকে হল থেকে বের করে দিতে চাইছে। 2020 সালে না, 2017, আমি 2017 সালের কথা বলছি। আচ্ছা, 2017 সালে। ওকে, 2020 সালে আপনি যখন, এবং বিজয় 71 হলে, আমি বিজয় 71 হলে যদি একজন ব্যক্তি
একজন ব্যক্তি ছাত্রলীগ বিরোধিতা সবসময় ভোকাল ছিল, কোন ধরনের হচ্ছে ওই যে মানে পেসিভ কোনো বিরোধিতা না, সেটা ছিলাম হাসনাত আব্দুল্লাহ। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, বা এখনো পর্যন্ত আমার যারা ব্যাচমেট আছে, আমার বন্ধু যারা আছে। এবং আপনি যদি একটা জিনিস দেখেন, এই যে নাহিদ, আসিফ, তারপরে হচ্ছে আপনার যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে তখন ছিল, গণ অধিকার পরিষদ, নূর ভাইরা যারা ছিল, রাশেদ ভাইরা ছিল, আমার সাথে কিন্তু সম্পর্কে এমন না যে এই অভ্যুত্থানের পরে আমরা তখন থেকেই আকরাম, আমরা তখন থেকেই, মানে তাহলে আপনি 2020 থেকে 24 সাল না 2020 থেকে না, তখন থেকে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে আমি তখন থেকেই, হয়তো আমি কোনো রাজনৈতিক দলের ছিলাম না, গণ অধিকার পরিষদের ছিলাম না, স্যাডের ছিলাম না, কোনো স্টুডেন্ট এগেইনস্ট টর্চার, একটা হচ্ছে সেখানে একটা ইয়া হয়েছিল স্টুডেন্ট এগেইনস্ট টর্চার, সালাউদ্দিন সিফাত এটা করেছে। আমরা তখন চেষ্টা করেছি ছাত্রলীগের এই যে নির্যাতন গুলাকে কিভাবে হচ্ছে আমরা ভিজুয়ালি দেখানো যায়, ইন্টারন্যাশনাল মিডিয়াতে সেগুলোকে প্রচার করা যায়। এটা ট্রু যে আমি কোনো পার্টিজান পলিটিক্স করি নাই, কিন্তু পুরা সময়টা হচ্ছে এই ছাত্রলীগ বিরোধী আমার অবস্থান ছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনি মনে করেন যে ওই সময় আপনার যে অবস্থান ছিল, সেই অবস্থানটা মানে কোনো একটা চাপের মুখে দ্বারাও মনে করেন আপনি বঙ্গবন্ধুর জন্য যে লেখা লিখছেন, সেটা হচ্ছে আপনি আপনার জায়গা থেকেই লিখছেন। এই লেখাকে এখন আবার আপনি লিখবেন নাকি এটা আবার একটু কারেকশন করে লিখবেন? আমি সেটাই জানতে চাইছিলাম আপনার অবস্থান। আমি তো অনলিমি করি না এখনো, কারণ আমি ওইটাকে এখনো বিশ্বাস করি, যে দেশের মানুষ, আমি এখনো বিশ্বাস করি আমার ওই লেখাটা এখানে যেটা আছে, আমি তো চাইলে অনলিমি করে ফেলতে পারতাম। এত গালাগালি, এত ট্রোল, এত প্রশ্ন, আমি তো অনলিমি করতে পারতাম। অনলিমি করি নাই, আমি কেন করবো অনলিমি? আর আমি যেখানে ইভেন আমার পার্টিও যদি সেখানে কোনো ধরনের কখনো আবার এক ধরনের মানে নীতি বিবর্জিত কোনো কাজ করে, সেক্ষেত্রে আমিও আমার পার্টির সমালোচনা করব। এবং আমার পার্টির এটাই হচ্ছে একটা ইউনিক একটা ক্যারেক্টারিস্টিক্স, যেটা হচ্ছে আমরা নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত বলছি, সেই রাজনৈতিক বন্দোবস্ত সেটা একটা অংশ। জনাব হাসনাত আব্দুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সময় শেষ। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে নতুন দল এনসিপির পক্ষ থেকে বা আপনার নিজের পক্ষ থেকে, সামনে নির্বাচন আছে বা নির্বাচন নাই আমি জানি না, নির্বাচনের ডেট এখনো ঘোষণা করা হয় নাই, আপনি যদি কিছু বলতে চান আপনি বলতে পারেন, মানে যারা আমাদের দর্শক আছে তারা আপনাকে শুনছেন। আমার একটা বিষয় হচ্ছে যে আমরা কালচারালি সফিস্টিকেটেড হওয়ার জন্য আরো অনেক সময় লাগবে। সেই জায়গা থেকে আপনি যেটাকে আইন নিজের হাতে তুলে ধরা বলছেন, সেটাকে আমি এখনো পর্যন্ত আমি সচেতনতা বলবো। কারণ একটা মানুষ বিষ খেয়ে মারা যাচ্ছে, আমি সেক্ষেত্রে আমার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে তাকে সেখান থেকে বাঁচানো। একটা মানুষ ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যাচ্ছে, আমি সেটা একটা বিষ খাওয়ার মতো। আমাদের দেশের যেভাবে এখানে একটা মানুষ মারা গেলে একটা মানুষের ক্ষতি, আর সেখানে হচ্ছে শত শত মানুষকে বিভিন্নভাবে রাষ্ট্র মেকানিজমের মধ্য দিয়ে মানুষকে বোকা বানিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। এবং সেটির বিরুদ্ধে প্রতিবাদ করাকে, এবং সেটির বিরুদ্ধে ইনস্টিটিউশনগুলো যেন যথাযথ ব্যবস্থা নেয়, সেটিকে আমি কখনই আইন নিজের হাতে তুলে নেওয়া আমি বলবো না। আমি বরং বলবো যে মানুষ যেন এই রাষ্ট্রীয় ইনস্টিটিউশনগুলো যেন প্রপারলি ফাংশন করতে পারে, সেটির জন্য মানুষের আরো বেশি সচেতন হওয়া উচিত। জনাব হাসনাত আব্দুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক দর্শক আমাদের সঙ্গে ছিলেন, বেশিরভাগই আপনার বক্তব্যকে সমর্থন করেছেন যারা আজকে এখানে ছিলেন। সুতরাং আপনার এই বক্তব্য নিশ্চয়ই আমাদেরকে ভবিষ্যতে চলার পথে নতুন পথ দেখাবে। এভাবে হয়তো মানে আমি এখনো আপনার মতো করে ভাবতে শিখি নাই, নিশ্চয়ই শিখে যাব। যেরকম দেশ সেরকমই তো আচার করতে হবে একটা সময় না একটা সময়। অনেকেই বলছেন যে আমাকে আপনার কথা মানা উচিত না, আপনি যেটাকে ঠিক মনে করছেন, মানে আমরা যেভাবে দেশটাকে করতে চাই, আমরা অবশ্যই আপনি যেভাবে আপনার পথই ঠিক, আপনার পথ আমি যাতে ঠিক মনে করতে পারি, আমার পথ ঠিক না, এই পথ মনে করতে পারি। আপনি এখনো লাস্টেও বললেন যে আপনি তো এটাকে এখনো সেরকমই বলতে চান, তা আমিও যেন এরকম মনে করতে পারি, আমার প্রতি আপনি দোয়া ভালোবাসা রাখেন, আমিও যাতে আপনার মতে একমত হতে পারি। এখন পর্যন্ত পারি নাই আর কি। লাস্ট 3 সেকেন্ড আমি একটু নিতে চাই আপনার কাছ থেকে। সেটা হচ্ছে আমরাও দেশের ইনস্টিটিউশন গুলা প্রপারলি ফাংশন করে নাই বলে আমরাও সাফারার হয়েছি। আমরা চাই না আপনি আপনার সন্তানকে নিয়ে বিদেশে থাকেন, আপনি বিদেশে বসে টকশো করেন। আমি চাই প্রত্যেকটা মানুষ আমাদের দেশের সার্ভিস গুলো নিয়ে সন্তুষ্ট হোক। আমাদের দেশের রাজনীতিবিদ, অধিকাংশ রাজনীতিবিদের ছেলে মেয়ে বিদেশে থাকে, বড় বড় কথা বলে সবাই হচ্ছে ইয়াতে। আমি চাই যে সার্ভিস প্রডিউস করবে সে সার্ভিসের কনজিউমার হবে। উনি বলছেন যে উনি আইন উপদেষ্টার জন্য ওয়েট করতেছেন, যদিও খুব ভালোভাবে জানতেন যে আইন উপদেষ্টা আছেন হচ্ছে এখন সাউথ আফ্রিকা, এবং আইন উপদেষ্টা আসার পরে বলছেন যে সময় পার হয়ে গেছে। এখন দেখেন না, সময় পার হয়ে গেছে। এখন সেক্ষেত্রে যে মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন
এর মন্ত্রণালয়ের এটা বিষয়, বা এটা হচ্ছে হাইকোর্টের বিষয়। তো হাইকোর্টের বিষয়ে হাইকোর্টের ম্যাটারটা সেটেল ছিল। এখন আসিফ মহোদয়, চেক ইট ব্যাক আব্দুল্লাহ, হাইকোর্টের আসিফ মহোদয় তার ইয়া অনুযায়ী আপনার এলজিআরডিতে উনি যেই ডিসিশন নেওয়া প্রয়োজন উনি এই ডিসিশন নিয়েছে। এটার যদি আপনার কোনো ধরনের, আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন এটা না জনাব আব্দুল্লাহ, এইটা আমার প্রশ্নই না। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যৌক্তিকভাবে উনাদের কাজের কোনো প্রতিবাদ করছেন কিনা? আমার উত্তর, আমার ফাইন্ডিংস হচ্ছে না, আপনারা করেন নাই। আমরা বিকজ করেন নাই, কারণ হচ্ছে যে আপনারা তাদের বন্ধু, আমরা হচ্ছে এবং এনসিপির জন্য তারা জায়গা খালি রাখতেছে। দেখেন, উনারা জুলাই গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছে, উনারা এনসিপির কোনো প্রতিনিধি হিসেবে সেখানে যায় নাই। এনসিপি তো জন্ম হয় নাই, প্রতিনিধি হিসেবে যাবে কেন? না, তাহলে অথবা কি, বা আমাদের কোনো প্রতিনিধি হিসেবে সেখানে যায় নাই যে তাদের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, যেভাবে বলা হচ্ছে যে তাদের জন্য জায়গা খালি করে রাখা হইতেছে, এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা। আমরা আমাদের সংগঠন আমাদের নিজেদের মতো করে আগাচ্ছি, এবং এটা হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো করে, যখন হচ্ছে আমাদের কিছুদিন আগে হচ্ছে আমাদের গঠনতন্ত্র আমরা জমা দিয়েছি, কিছুদিন আগে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের বিষয় জমা দিয়েছি, আবার আমরা যখন হচ্ছে কাউন্সিল করে সেক্ষেত্রে আমাদের পূর্ণাঙ্গ হচ্ছে আমরা কমিটি দিব। সেই ক্ষেত্রে এটা কে আসছে কে গেছে কে আসবে না, এই সংগঠনে কি ইনক্লুড হবে? ওকে, কাউন্সিলটা কি আপনাদের অতি শীঘ্রই করার কোনো ইচ্ছা আছে, না কাউন্সিলটা আপনারা পরে করবেন? এটার ব্যাপারে কি সিদ্ধান্ত আছে? কাউন্সিল আপনারা কবে করবেন? মানে আমরা ইতিমধ্যে হচ্ছে রেজিস্ট্রেশনের বিষয়টা নিয়ে আমরা এতদিন কাজ করেছিলাম, আপনি জানেন, জাস্ট 2 দিন আগে আমরা রেজিস্ট্রেশনের বিষয়টা সম্পন্ন করেছি। এখন অন্যান্য যে ফরওয়ার্ডিং যে বিষয়গুলো নিয়ে আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তারপরে আমাদের কোনো এক্সিকিউটিভ মিটিং হয়নি। আপনি মানে কাউন্সিলটা কবে হবে সেই ব্যাপারে আপনাদের এখন এক্সিকিউটিভ মিটিং হওয়ার পরে তারপর আপনারা সিদ্ধান্ত নেন, ফের না? আমরা সিদ্ধান্ত নেব। আচ্ছা, রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে, দল প্রসঙ্গে আসি, রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে এমন কাউকে কি আপনারা সন্ধান করতেছেন? মানে আপনাদের দলে কি মানে আপনারা কোনো মুরব্বি চান, মানে যারা রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে, বা মানে এই ব্যাপারে কি ভাবনা আপনাদের, যে আপনারা কোনো মুরব্বি? আমরা ইতিমধ্যে হচ্ছে আমরা উপদেষ্টা, মানে আমাদের রাজনৈতিক দলের রাজনৈতিক উপদেষ্টা এবং অরাজনৈতিক উপদেষ্টা আমরা হচ্ছে চাই আমাদের পার্টিতে হচ্ছে ইনক্লুড হোক। সেটির জন্য হচ্ছে আমরা সিভি আহ্বানও করেছি, সেই জায়গা থেকে আমরা কথা বলছি, অনেকের সাথে আমাদের কথা হচ্ছে, এবং সেটা হচ্ছে আমরা যে ধরনের রাজনীতি করতে চাই এবং হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতি, সেক্ষেত্রে অনেক সিনিয়র হচ্ছে আপনি যাদেরকে বললেন হয়তো সিনিয়র রাজনীতিবিদ রয়েছে, বুদ্ধিজীবী রয়েছে, লেখক রয়েছে, বা হচ্ছে রিটায়ার্ড। বুঝতে পারছি, এর মধ্যে কি আপনারা আসলে আদর্শগতভাবে কোনো রাজনৈতিক বা প্রশাসনিক ব্যক্তিত্ব আপনাদের মাথায় আছে, যে যেমন ধরেন বিএনপির কেউ বা জামায়াতের কেউ, বা ধরেন আন্দালিব রহমান পার্থ বা ডক্টর মোহাম্মদ ইউনূস, মানে আদর্শ হিসেবে আপনারা কাউকে সামনে রাখতেছেন? ধরেন বিএনপি তারেক রহমান সাহেবের মতো একজনকে চান, বা জামায়াতের শফিকুর রহমানের মতো, বা জনাব আন্দালিব রহমান পার্থের মতো, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো? ওকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে যারা আমাদের সাথে, মানে আমরা যেই এখানে তো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপরে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, এক্ষেত্রে একটা হচ্ছে তার মতো মানে আন্তর্জাতিকভাবে পরিচিত ওয়েস্টার্ন এডুকেটেড, আমাদের অ্যাডভাইজরদের আমরা হচ্ছে যাদেরকে আমরা অ্যাডভাইজর নিতে চাই, আমরা একটা স্ট্যান্ডার্ড আমরা বলেছি যে হয়তো রিটায়ার্ড কোনো অফিসার হইতে পারে, বুদ্ধিজীবী হইতে পারে, লেখক হইতে পারে, রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ হইতে পারে। এখন এটাকে ইন্ডিভিজুয়াল আমরা কোনো ক্যারেক্টারাইজেশন করতে যাচ্ছি না, একদম যে এমসিকিউ কোশ্চেনের মতো যে ডক্টর মোহাম্মদ শফিকের মতো হইতে হবে, অথবা হচ্ছে তার ইন্ডিভিজুয়ালি কোনো ক্যারেক্টারিস্টিক্স না, ইন্ডিভিজুয়ালি। আচ্ছা, আমি একটু মানে একটু বোঝার জন্য আমি একটু বলতে চেষ্টা করতেছি, আপনারা এই যে রাজনৈতিক বা মানে আপনারা যে উপদেষ্টা চাইতেছেন, তাদের কি আসলে আপনাদের মনের মধ্যে তো নিশ্চয়ই একটা ক্রাইটেরিয়ন আছে যে আপনারা কিভাবে কিরকম একজন মানুষ চান? তিনি কি একজন রিটায়ার্ড আমলা, তিনি কি একজন রিটায়ার্ড সামরিক অফিসার, তিনি কি একজন বিদেশে থাকেন কিন্তু রাজনীতিতে বড় ভূমিকা রাখেন, কলাম লেখেন, এরকম একজন ওয়েস্টার্ন এডুকেটেড আন্তর্জাতিক বিশ্বের ডার্লিং ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ওরকম কেউ? কাকে চিন্তা করতেছেন আপনারা? আমি নামটা বলছি আমরা সব ধরনের, আপনি যতগুলো হচ্ছে ক্রাইটেরিয়া বললেন সব ধরনের মানুষগুলোকেই আমরা
উপদেষ্টা হিসেবে চাই। উপদেষ্টা হিসেবে চান তাদের সব ধরনের দলের একটা রাজনৈতিক দলে একটা রাজনৈতিক দলের লোকদের যে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের অনেক কাজ থাকে, পলিসি মেকিং এর কাজ থাকে, পলিসি এক্সিকিউশনের কাজ থাকে, এখানে একটা রাজনৈতিক দলের অনেক ধরনের কাজ আছে। উপদেষ্টাদের আপনাদের দলের হায়ারার্কিতে এই উপদেষ্টাদের অবস্থান কিরকম হবে, আপনার উপরে না আপনার নিচে? আমরা একটা অ্যাডভাইজরি প্যানেল করব। যেমন দেখেন আমরা বলছি, দেখেন অ্যাডভাইজর প্যানেল থাকবে, আমাদের একটা পলিটিক্যাল কাউন্সিল থাকবে। পলিটিক্যাল কাউন্সিলটা সবার উপরে থাকবে। এই পলিটিক্যাল কাউন্সিলের আন্ডারে থাকবে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি, এবং প্রেসিডেন্ট সেক্রেটারি হচ্ছে আমাদের একটা এক্সিকিউটিভ বডির মধ্য দিয়ে তারপর হচ্ছে কার্যক্রম পরিচালনা করবেন। ওদিকে যে 5 জন নেতৃত্বে দিবেন বা 10 জন নেতৃত্বে দিবেন, তারা কি দল থেকে বেতন নেবেন কিনা 3 বছর থাকলেও? ওকে, ফাইন। তো সেটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে কথা হয়েছে, কারণ আপনি জানবেন যে আমাদের দেশের দীর্ঘদিনের যে রাজনৈতিক যে সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতিতে দেখা যায় যে আমাদের দেশের রাজনীতিবিদদের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে সবসময় প্রশ্ন থাকে, এবং রাজনীতিবিদদের বেশিরভাগ ক্ষেত্রে রাজনীতিবিদদের অর্থনৈতিক স্বচ্ছতা থাকে না, এবং সেটা সম্ভব হয় না। দেখেন আমাদের দেশে যে রাজনৈতিক কালচার, একটা রাজনীতিবিদ সারাদিন সময় দিয়ে সে নিজে আবার নতুন কিছু করবে এবং সেখান থেকে তার জীবন সংস্থান হবে, সেটা অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল। তো সেই জায়গা থেকে সেটা সম্ভব না। আমাদের দেশে দেখা যায় অনেক রাজনীতিবিদ একই সাথে নাকি আমরা অতীতে দেখেছি, সে হচ্ছে মৎস্য চাষ করে গরুর ফার্মও দেয়, তারপর হচ্ছে তার আইটি ফার্মও থাকে। মানে এটা কিন্তু আমরা দেখেছি, আমরা একদম আমাদের খুব নিকট অতীতে এই ধরনের আমাদের ঘটনা হয়েছে, এবং আমরা দেখেছি সারা বছর ধরে রাজনীতি করে কিন্তু বছর শেষে দেখা যায় ট্যাক্স ফাইলে 1000 কোটি টাকার মৎস্য জায়গা থেকে ইনকাম হচ্ছে। তো এই যে আমরা এক ধরনের দ্বিচারিতার একটা সংস্কৃতি, রাজনৈতিক ছিল না, কিন্তু আমরা ক্রাউড ফান্ডিং পলিসিতে আমরা গিয়েছি, এবং সেখানে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা চলছে বর্তমানে। আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাব দিয়েছি, যারা হচ্ছে একদম ফুল টাইম পলিটিক্স করছে, আপনার একটা পদ হোল্ড করে খুব স্বাভাবিকভাবেই অন্য কোনো পেশাতে ওই সময়টায় সময় দেওয়া এটা ডিফিকাল্ট। সেজন্য আমরা প্রস্তাব দিয়েছি যে যাতে করে এটাকে বেতনভুক্ত করা হয়, যেন ওই পার্টিকুলার সময়ে যে সময়টা উনি ওই পদে থাকবেন, যাতে করে অন্য কিছুতে যুক্ত হতে না হয়। ওকে, তো ফুল টাইম যারা পলিটিক্স করবেন তারা আসলে বেতনভুক্ত হবেন। এটি আমরা কমিউনিস্ট পার্টিতে এর আগে দেখেছি, কমিউনিস্ট পার্টিতে এর আগে দেখেছি যে তারা ফুল টাইমার হলে তারা এরকম বেতন পাবেন। তো সেই ফুল টাইম কি আমরা প্রস্তাব যারা শুধু নেতৃত্ব দিবেন তারাই পাবেন, নাকি যারা কর্মী তারাও পাবেন? এটা কিভাবে ঠিক করা হবে? আপনারা প্রস্তাবটা কি দিয়েছেন? না, আমরা প্রস্তাবটা দিয়েছি যে আমাদের তো এটার শুধু এক লেয়ারের নেতা কর্মী থাকবে না, শুধু একটা পরিবারের নেতা কর্মী বা একটা শুধুমাত্র ওই যে পিক এন্ড চুজ, যে আমাদের দেশে যেটা হইতো যে নেতার পছন্দের যারা থাকবে তারাই হচ্ছে পদে যাবে, এটার কোনো সুযোগ নাই। যোগ্যতার ভিত্তিতে কাউন্সিল হবে, কাউন্সিলের মধ্য দিয়ে আমাদের হচ্ছে একটা এক্সিকিউটিভ বডি থাকবে, একটা পলিটিক্যাল কাউন্সিল থাকবে, এবং হচ্ছে পলিটিক্যাল এক্সিকিউটিভ বডিটা হচ্ছে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি নিজের মতো করে কর্মসূচি বাস্তবায়নের জন্য যে তাহলে আমরা দেখলাম যে সভাপতি, সাধারণ সম্পাদক বা কেন্দ্রীয় কমিটিতে বা যতখানি আপনারা ঠিক মনে করেন ততজন লোক আসলে এখান থেকে আপনারা বেতন নেবেন, ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে হোক বা দলের অন্যান্য আয় থেকে হোক, এটা স্বচ্ছভাবে এটা হবে। এটা আমরা প্রপোজ করেছি এবং এটা আমরা দেখেন, আমরা শুরু থেকে একদম এই দল গঠনের শুরু থেকে বা তারও আগে থেকে শুরু থেকেই শুধুমাত্র আমাদের দলের মধ্য থেকে না, আপনি যদি আমরা সবাই চেয়েছি। আমরা মাঝে মাঝে আপনি কিছুদিন আগে একটা জিনিস বলছিলেন যে আমাদের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে যেভাবে প্রশ্ন করা হয় অন্যদেরকে করা হয় না, আমাদেরকে নিয়ে প্রশ্ন করা হবে, এটা খুব স্বাভাবিক। কারণ আমরা কিন্তু সেটা ঠিক আছে আমরা এখন সেই জায়গা থেকে হচ্ছে আমরা এটা নিশ্চিত করতে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে ব্যাপারটা দাঁড়াইলো হচ্ছে যে আপনারা সেটা ঠিক করবেন, প্রপোজ করেছেন, অনেক ধন্যবাদ। একটা নতুন বিষয় নিশ্চয়ই এখন, কারণ কয়েকদিন আগে আমি আরেকটি বড় দলের বিএনপির ভারপ্রাপ্ত প্রধান বা বিএনপি চেয়ারপারসনরা দল থেকে বেতন নেন কিনা সেই প্রশ্নেরও করেছিলাম। বিএনপি নেতৃবৃন্দ একরকম জবাব দিয়েছেন যে তাদের আসলে অন্য আয়ের উৎস রয়েছে, বেতনের কথা তারা বলে না। আমি কমিউনিস্ট পার্টি ছাড়া আর কারোর কথা শুনি নাই। আমার এখনকার প্রশ্ন হচ্ছে যে পার্টি সদস্যরা তো এখন বেতন নিচ্ছেন না, এখন চলছেন কিভাবে? ধরেন আপনাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম কি করে এখন দিন গুজরান করছেন? ওকে, ফাইন। আমাদের পার্টি সদস্য সবাই, মানে বিষয়টা এমন না যে এখানে বেকার, সবাই বেকার, বিষয়টা এমন না। আমার নিজস্ব কর্মসংস্থান রয়েছে, আমাদের পার্টির হচ্ছে অলমোস্ট সবারই কর্মসংস্থান। যাদের নেই সেই জায়গা থেকে আমরা হচ্ছে পার্টিতে আমরা ব্যক্তিগত জায়গা থেকে আমরা ডোনেট করি। যেমন আমাদের পার্টির
সদস্যদের ইনিশিয়াল 5,000 টাকা করে হচ্ছে আমরা সদস্য ফর্মের ইয়া ছিল, মানে পার্টিতে যারা মেম্বার ছিল, তারপরে মান্থলি বেসিসে হচ্ছে আমরা সেখানে ডোনেট করি। না সেটা তো দলের জন্য, দলের যারা মানে তারপর এটা ছিল দলের যে আমরা, এটা তো দলের জন্য আপনারা ডোনেট করতেছেন, দলের নেতার জন্য কি দলের না, দলের নেতার জন্য আমরা ডোনেট করছি না। সেই জায়গা থেকে যেমন আমার জায়গাটা, মানে আমার জায়গাটা হচ্ছে যেমন আমি আমার অর্থনৈতিক বিষয় নিয়ে আপনার সাথে না সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, আমি আপনার কথা জানতে চাইছি না, কারণ আপনার কথা আপনি বহুবার আপনি এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন, আপনার কোচিং সেন্টারের কথা শুনেছি, আপনার অনেক কিছু শুনেছি যে পার্টিতে আপনি ছাড়াও আরো অনেক নেতা নেত্রী রয়েছেন, দলের আহ্বায়কের কথা আমি বারবার জানতে চাইছি, কারণ হচ্ছে আমার অসংখ্য কলিগস রয়েছে। দেখেন আমাদের অসংখ্য কলিগস রয়েছে যারা নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত। আপনি তাসনিম জারাকে দেখবেন, তারপরে হচ্ছে খালিদ সাইফুল্লাহ ভাই আছে, এতেশাম ভাই আছে, তাসনুবা জাবিন আপা আছে, ডাক্তার। দেখেন আমি প্রফেশনালি যদি আলাদা করি, এই পার্টিতে হচ্ছে ডাক্তার রয়েছে, অ্যাবসলিউটলি আমার এতে কোনো আপত্তি নাই, কিন্তু যাদের নাই, যারা চাকরি করেন না, চাকরির জন্য আন্দোলন করতেছিলেন, এখন আইসা মানে জাতির প্রয়োজনে, সময়ের প্রয়োজনে যারা নেতৃত্ব দিচ্ছেন একটি দলকে বা অন্য দায়িত্ব পালন করছেন, তারা কি করছেন সেটি আমি জানতে চাইছি। তাদের ক্ষেত্রে দল থেকে সাহায্য করা হচ্ছে কিনা বা টাকা দেওয়া হচ্ছে। একটা জিনিস দেখেন, সাংগঠনিক খরচের দায় দল নেয়। একটা রাজনীতিবিদ সাংগঠনিক যে খরচটা করবে সেটা তো আপনার দল থেকে সেটা ব্যয়ভার বহন করা হয়। আমি কোথাও জায়গায় সফরে গেলাম, কোন একটা মিটিং অ্যারেঞ্জ করলাম, কোন একটা কর্মসূচি বাস্তবায়ন করলাম, এটা আমার দল দিবে। সে বেকার হোক, সে কিছু করুক আর না করে, এটা কিন্তু দল দিচ্ছে। এখন তার ব্যক্তি পরিসরের খরচ সেটা সে কিভাবে সংস্থান করে, সেটা তার বাবা দিচ্ছে নাকি সে নিজে করছে, বা তার পারিবারিক সেই ধরনের সংস্থান রয়েছে কিনা, সেটা ব্যক্তি জানবেন। আমার মনে হয় যে আপনাদের দলের যে আহ্বায়ক আছেন, যে সদস্য সচিব আছেন, তারা কি করে আসলে মানে তারা তো দুইজনই তারা প্রায় চাকরি শুরু করেন নাই, ছাত্র ছিলেন, তেমন ব্যবসার সাথে যুক্ত ছিলেন না, আমরা জানি। তারা কি করছেন এটি যদি সামনে আসতো, আমাদের তরুণরা এক ধরনের সেটা নিয়ে সেটা নিয়ে কথা হতে পারে, কিন্তু আমাদের সাংগঠনিক যে খরচ, আমি সাংগঠনিক খরচের কথা আমি জানতে চাইছি না, আমি জানতে চাইছি যে রাজনীতি করার ক্ষেত্রে নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসলে কিভাবে কার বাসার বাজার কিভাবে হয়, কার বাসার বাজার কিভাবে হয়। ওনারা তো একদম যে ওনারা সিঙ্গেল সবকিছু ডিল করে বিষয়টা এমন, ওদের ফ্যামিলি সদস্য রয়েছে, ওনাদের পরিবারের সদস্য রয়েছে, নিশ্চয়ই সেটা ওনারা ভালো বলতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের পার্টিতে পূর্ণাঙ্গ কমিটি বলতে আমরা যেটা বুঝি, সভাপতি, সাধারণ সম্পাদক, যার কথা বলেছেন, সেটি কবে আসবে? আপনারা কি এই জায়গাগুলি ফাঁকা রাখছেন উপদেষ্টা মাহফুজ এবং উপদেষ্টা আসিফ ফিরে যেন আসলে সেটি হয়, সেটির জন্য? না এখনো কেন আহ্বায়ক কমিটি? না আপনি উপদেষ্টা মাহফুজ, উপদেষ্টা হচ্ছে আসিফ, উনারা যে আমাদের পার্টিতে আসবে বা আদৌ রাজনীতি করবে কি করবে না, সেই সিদ্ধান্ত উনাদের। এমনও তো হতে পারে ওনারা অন্য রাজনৈতিক দলে যেতে পারেন, এটা উনাদের সিদ্ধান্ত, যে উনাদের মতো করে আসলে এটা হবে। আমরা কি কোনো কাজ, এটা এক ধরনের রং পারসেপশন, এটা সম্পূর্ণ রং পারসেপশন। মানে এবং আমি আপনাকে এটা রং পারসেপশন, উনারা তো আপনাদেরই মানে ভাই, বন্ধু, সহযোদ্ধা, সহনাগরিক। উনারা কি, আমি জিজ্ঞেস করতে চাই, ওনারা কি এনসিপির প্রতিনিধিত্ব করছে সরকারে? আমার কাছে এনসিপির তো তখন জন্ম হয় নাই যখন তারা সরকারে গেছিলেন। আমার কাছে মনে হয় উনাদের প্রতিনিধিত্ব এনসিপি করতেছে, এটা একটা, আমার কাছে মনে হয় উনারা আর আপনারা একই লোক। কেমনে মনে হয়? কারণ সকল কথায় সকল আচরণে আপনারা সরকারকে ডিফেন্ড করেন, সরকারের যতটুকু অংশ দুই উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা আপনাদের আছেন, তাদেরকে ডিফেন্ড করেন, তারা আপনাদেরকে ডিফেন্ড করেন। আমরা কেমনে সরকারকে, না আমরা আপনারা সরকারের যতটুকু, হ্যাঁ আপনারা সরকারের সমালোচনা করেন, না যতটুকু দেখেন, হ্যাঁ সরকার যতটুকু হচ্ছে উপদেষ্টা দুজনকে বাদ দিয়ে আপনারা সমালোচনা করেন সরকারকে। না উপদেষ্টা দুজনকে বাদ দিয়ে কিভাবে? তারা ছাত্র, দেখেন বেশিরভাগ ক্ষেত্রে আমার, তারপর হচ্ছে দুইজন উপদেষ্টা বা আমাদের পার্টির আর দুইজন উপদেষ্টার কথা যদি কোনো ক্ষেত্রে মিলে, তো সেক্ষেত্রে খুব স্বাভাবিক না বিষয়টা, কারণ আমরা তো ছাত্র প্রতিনিধি হিসেবে ওনারা সেখানে গিয়েছিলেন। এখন এই মিলে যাওয়ার মানে আমরা দেখেন, আমরা তিনজন ছাত্র উপদেষ্টা পেয়েছিলাম, তিনজন ছাত্র উপদেষ্টা পেয়েছিলাম, একজন ছাত্র উপদেষ্টা এসে এই দলের আহ্বায়ক হয়েছেন, দুই ছাত্র উপদেষ্টা আলাদা রয়েছেন। এই দুই ছাত্র উপদেষ্টা যখন কোনো সরকারি কাজে সম্পৃক্ত হন, রাষ্ট্রীয় কোনো যখন সিদ্ধান্ত নেন, আমরা দেখা যায় এনসিপি একই সূত্রে কথা বলে। যেমন ধরা যাক দক্ষিণ ঢাকা নিয়ে মেয়র কে হবেন, ইশাক হবেন নাকি অন্য কেউ হবেন, সেটাতে উপদেষ্টা আসিফ এবং এনসিপির কথা পুরোপুরি মিলে যায়। স্পেসিফিক যদি আরো উদাহরণ চান, তাহলে আমি এইরকম বলতে পারি যে কোনো একটা জায়গায় গিয়ে দেখেন উপদেষ্টা আসিফ যদি একটা সঠিক পজিশন নেন, একটা রাইট পজিশন নেয় কোন একটা বিষয়ে, যে কোন উপদেষ্টা,
তো সেক্ষেত্রে এই পজিশনটাকে যদি আমরা এটাকে আবার কিন্তু বিষয়টা হচ্ছে কোনো রং পজিশন যদি নেয়, সেটাকে ব্লাইন্ডলি যদি কখনো এটাকে আমরা এটাকে এন্ডোর্স করতাম, তাহলে সেই বিষয়টা হচ্ছে আপনি বলতে পারতেন যে আমরা হচ্ছে ওনারা আমাদের প্রতিনিধিত্ব করছে। এই পর্যন্ত রাইট পজিশন, এই পর্যন্ত দুইজন উপদেষ্টা যে কোনো সবগুলি রাইট পজিশন নিয়েছেন। না না, যে সবগুলো রাইট পজিশন নিয়েছে, মানে আপনি স্পেসিফিক বলেন। না না, আমি স্পেসিফিক বলবো না, এবার আপনি স্পেসিফিক বলেন আব্দুল্লাহ, আপনি এবার স্পেসিফিক বলেন। না সবগুলো তো রাইট। এইবার আপনি বলেন যে ওনাদের এইবার আপনারা বলেন যে কোন সবগুলো রাইট নাই তো। এইবার আপনারা বলেন যে এই উপদেষ্টাদের মধ্যে কোন কাজের আপনারা সমালোচনা করেছেন, এই দুই উপদেষ্টার। দেখেন এই দুই উপদেষ্টার, দেখেন আমরা শুরু থেকেই বলছি, দেখেন এই দুই উপদেষ্টার কাজকে, এক নাম্বার হচ্ছে আমাদের যে মাহফুজ আব্দুল্লাহর কাজ হচ্ছে আমাদের এই যে মিডিয়া, তারপর হচ্ছে উনি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় উনি দেখেন। আমরা কিন্তু বারবার বলে আসছি, যেমন মিডিয়া নিয়ে আমরা বারবার করে বলে আসছি যে দুইজন আমাদের ছিলেন, একজন নাহিদ ছিলেন এবং মাহফুজ আব্দুল্লাহ ছিলেন, ওনারা কিন্তু ফেল করছে। মাহফুজ আলম ছিলেন, ওনারা ফেল করছে। কারণ এই যে মিডিয়া যেভাবে সন্ত্রাস ম্যানুফ্যাকচার করেছে বা বৈধতা উৎপাদন করেছে, সেটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ছিল, সেটা নিতে পারে নাই। এই কথাগুলো কিন্তু আমরা সব সময় বলে আসছি। এই ব্যাপারগুলো কিন্তু তাদের, আচ্ছা যাই হোক হাসান, আজকে অনেক আপনারা প্রথম কথা হইলো আমি বলি, প্রথম কথা হইলো যে আপনি আমার চেয়ে অনেক স্মার্ট। আপনি যদি এখন শাক দিয়ে মাছ ঢাকতে চান, তাহলে আমি এটা আমি বলতেছি যে আপনি মাহফুজের বা আসিফের কোন কাজের আপনি সমালোচনা করছেন। আপনি বলতেছেন যে যথেষ্ট পরিমাণে যে যারা হাসিনার আমলে সম্মতি উৎপাদন করছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয় নাই, সেইটা হলো মাহফুজের ব্যর্থতা বা আসিফের ব্যর্থতা। না দেখেন আপনি, না অবশ্যই ব্যর্থতা। কেন, মানে এখনো পর্যন্ত ওটা তো ওনার কাজ, এটার জন্য আবার আসিফকে দায়ী করা যাচ্ছে না। আসিফের কাজ হচ্ছে এলজিআরডি উনি দেখেন, উনি স্পোর্টস মিনিস্ট্রি দেখেন, আসিফ মাহমুদ এই দুইটা মন্ত্রণালয় দেখেন। এখন এই দুইটা মন্ত্রণালয়ের আপনি বলেন না যে কোন কোন বিষয়গুলো আপনি বলেন। আমি ইশাকের কথা বললাম, মেয়র ইশাকের ক্ষেত্রে আসিফের অবস্থান এবং সেই আসিফ জনাব আসিফ নজরুল, দেখেন আসিফকে আমরা কি দেখেন আমি একজন প্রশাসক, আসিফকে কোনোভাবে উত্তর ঢাকায় প্রশাসক নিয়োগের ক্ষেত্রে আসিফের গাজোয়ারি অবস্থান আপনারা কোনোদিন প্রতিবাদ করেন না। এটা অন্য কোনো উপদেষ্টা হলে, অন্য কোনো সরকার হলে কি মানে কি জোয়ারি অবস্থান, গাজোয়ারি অবস্থান, গায়ের জোরে নেওয়া অবস্থান। হ্যাঁ, গায়ের জোরে কি করছে, মানে কি করছে? উত্তর ঢাকায় প্রশাসক নিয়োগ দিছে, দক্ষিণ ঢাকায় ইশাককে ইয়াতে দেন নাই, শপথ নিতে দেন নাই। আমি যত না শপথ নিতে দেন, এটা একটা সাবজুডিস ম্যাটার ছিল, যে কোনো সাবজুডিস ম্যাটার ছিল না, হাইকোর্ট থেকে সেটা সেটেল ম্যাটার ছিল। ধরেন মানে অন্য কাউকে দিয়ে উদাহরণ দিলে তো এটা মুশকিল, আমি আমারে দিয়ে উদাহরণ দিই। ধরেন আমাকে আপনারা এনসিপির উপদেষ্টা হিসেবে নিলেন, আমার স্ট্যাটাসটা আসলে কি হবে? মানে আমি আজকে যদি আপনারা সরকার গঠন করেন, আচ্ছা সরকার গঠনের কথা আপনি বাদ দেন, আজকে আপনাদের যদি পূর্ণাঙ্গ পার্টির কমিটি হয়, সেক্ষেত্রে আমার স্ট্যাটাসটা কি হবে? মানে আমি না বুঝলাম, সেই উপদেশটা কি সহসভাপতির উপরে, সহসভাপতির নিচে, সভাপতির উপরে, সম্পাদকের নিচে, কিরকম? যেমন বিএনপিটা আমি জানি, আওয়ামী লীগেরটাও আমি জানতাম, এখন তো আর জানি না, কিন্তু মানে নতুন যদি দল হয়ে থাকে, কিন্তু বিএনপিটা আমি জানি, এখনো জানি। দেখেন আমরা 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 যেটা করতে চাই সেটা হচ্ছে যে মেটাফরিক অর্নামেন্টাল যে পোস্টগুলো ছিল আগে, মানে অর্নামেন্টাল অনেকগুলো, 100 উপদেষ্টা, 200 হচ্ছে আপনার ভাইস প্রেসিডেন্ট, 500 হচ্ছে, মানে এগুলো হচ্ছে প্রাইস পোস্টিং করা হইতো। রাইট, আমরা অতীতের, আমি নাম মেনশন করছি না, অতীতের যে রাজনৈতিক দলগুলো অনেকেই এই প্রাইস পোস্টিং এর জন্য বা অনেকে হচ্ছে খুশি করার জন্য এইভাবে হচ্ছে 150 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ, যারা হচ্ছে এই পদটা নিয়ে বিভিন্ন জায়গায় জাস্ট ঘোরাফেরা করতো, আলটিমেটলি ফাংশনাল না। রাদার আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে একটা ফাংশনাল একটা পোস্ট হোক। আপনাকে আমি উপদেষ্টা হচ্ছে আমরা দিব কিনা সেটা হচ্ছে আমরা আলাপ আলোচনা করে, মানে যেই হোক, মানে এনিওয়ান, আমরা পার্সনিফাই করতে চাচ্ছি না, মানে ওই ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা যাদেরকে আমরা উপদেষ্টা আমরা চাচ্ছি দুই ধরনের। একটা হচ্ছে রাজনৈতিক উপদেষ্টা, হচ্ছে সে আমার পার্টির উপদেষ্টা হিসেবে কাজ করবে, সে পার্টি মানে পার্টিজান উপদেষ্টা সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, আপনারা তাদেরকে এমপি ইলেকশনের টিকিট দিবেন? আমি তো সেটাই বললাম যে একটা হচ্ছে পার্টিজান হচ্ছে উপদেষ্টা, যে আমার পার্টির উপদেষ্টা হিসেবে কাজ করবে এনসিপি, আর হচ্ছে অরাজনৈতিক, সে হয়তো এনসিপির রাজনীতি করবে না, কিন্তু বা এনসিপির হয়তো একদম সদস্য হিসেবে, যেটা সদস্য ফর্ম কিনে এনসিপির সদস্য হবে, মানে উপদেষ্টাদের এনসিপি সদস্য হইতে হবে। মনে করেন জামাতের প্রধান, তিনি এনসিপির উপদেষ্টা হইতে পারবেন। আমরা দুই ধরনের উপদেষ্টা, আমি শুরু থেকে বলছি অরাজনৈতিক উপদেষ্টা ক্ষেত্রে আমরা দুই ধরনের, একটা হচ্ছে রাজনৈতিক উপদেষ্টা, একটা অরাজনৈতিক উপদেষ্টা। অন্য একটা দলের রাজনীতি করেন, আপনার এখানে এসে উপদেষ্টা হইলেন, এটা হবে? আপনি
আমরা আমরা একটা অরাজনৈতিক উপদেষ্টাকে তো নিশ্চয়ই হচ্ছে এই পার্লামেন্টের হচ্ছে ইয়া দিব না, মানে রাজনৈতিক উপদেষ্টা সেক্ষেত্রে হচ্ছে সংসদীয় ইলেকশনের সেক্ষেত্রে আমরা অবশ্যই নমিনেট করতে আলোচনা সাপেক্ষে নমিনেট করা যেতে পারে। অরাজনৈতিক উপদেষ্টা কি অন্য একটা রাজনৈতিক দল করেও আপনাদের উপদেষ্টা হতে পারবেন কিনা? দেখেন, এই অরাজনৈতিক উপদেষ্টা যারা থাকেন নরমালি যারা বুদ্ধিজীবী, সাংবাদিক, প্রথিতযশের সাংবাদিক, যাদের হচ্ছে দীর্ঘদিনের রাজনীতি করার একটা অভিজ্ঞতা রয়েছে, সেক্ষেত্রে সে যদি অন্য কোনো রাজনৈতিক দলকে উপদেশ দেয় কোনো বিষয়, সেক্ষেত্রে তার উপদেশ নিতে তো সেক্ষেত্রে এটার কোনো ধরনের মানে কোনো ধরনের সেন্সরশিপ থাকার কথা নয়। ওকে, আমরা আবার একটু এনসিপিতে ফিরে আসি, কারণ এই দলটা তো কি বলবো, যখন এই দলটি গঠিত হয়েছে তখনও সবাই, আজকে যারা আপনাদের রাজনৈতিক বিরোধী দল তাদের মধ্যে থেকে যারা বিএনপি, জামায়াত ইসলামী সহ বড় বড় রাজনৈতিক দলের অনেকেই এনসিপির আত্মপ্রকাশকে স্বাগত জানিয়েছেন, তারা শুভেচ্ছা জানিয়েছেন, আমরাও সকলে স্বাগত এবং শুভেচ্ছা জানিয়েছি, এখনও স্বাগত এবং শুভেচ্ছা জানাই, এবং সেই জন্য একটু দলটাকে একটু বুঝতেও চাই। হাসান, আপনার কাছে কি মনে হয় যে এনসিপি অনেকগুলো দল? কারণ মানে নাহিদ, আক্তার, হাসনাত, সারজাইস, পাটোয়ারি বা তাসনিম জারা, সামান্থা বা তাসনুবার এনসিপি, এরা সব আলাদা আলাদা এনসিপি, আপনার কাছে এরকম মনে হয়? আপনি স্পেসিফিক উদাহরণ খুব ভালোবাসেন, আমি চাইলে আপনাকে অসংখ্য স্পেসিফিক উদাহরণ দিতে পারি। যেমন হেফাজতের সম্মেলনে আপনার অবস্থান, আবার 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 সেনাবাহিনী নিয়ে আপনার মন্তব্যের ক্ষেত্রে সার্জিসের একমত না হওয়া, এইটাকে শিষ্টাচার বহির্ভূত বলা পাটোয়ারির। আবার ধরেন নারী ইস্যুতে আপনার অবস্থান বনাম এনসিপির অবস্থান, আপনাদের অবস্থান বনাম বিভিন্ন অবস্থান, হেফাজত, সেই ক্ষেত্রে কি আপনার আলাদা আলাদা দল কিনা আপনি যদি একটু ব্যাখ্যা করতেন। ওকে ফাইন, প্রথমত হচ্ছে এই আলোচনাটাকে দুই ভাগে মানে দুইটা লেয়ারে করতে হবে। এক নম্বর বিষয় হচ্ছে যে আমাদের দীর্ঘদিন ধরে যেটা হয়েছে ইন্ট্রা পার্টি ডেমোক্রেসি আমাদের ছিল না, মানে ইন্ট্রা পার্টি মানে একটা একদম মানে ওয়ান ম্যান সেন্ট্রিক হচ্ছে রাজনৈতিক দলগুলো ছিল, যেখানে রাজনৈতিক দলের আমি দুইটা লেয়ার শেষ করার পরে আপনি এই ক্ষেত্রে আমাকে প্রশ্ন করেন। তো সেক্ষেত্রে যেটা হতো যে একটা ভয়েসে সিঙ্গেল ভয়েস, যে একজন যা বলতো একদম ডাউনওয়ার্ডস পর্যন্ত একই ধরনের ভয়েস সেখানে ইকো হইতো। কিন্তু আমরা যেহেতু 5 আগস্টের পরে অনেক যারা অভ্যুত্থানে ছিল তাদের মধ্যে তাদেরকে নিয়ে হচ্ছে আমাদের রাজনৈতিক দলটা গঠিত হয়েছে, সেখানে আমাদের মধ্যে এই যে ইন্ট্রা পার্টি ডেমোক্রেসি, সেখানে আপনি দেখবেন যে সেখানে নিজের দলের মানুষকে নিয়ে সেখানে সমালোচনা করা হয়, জবাবদিহিতার আন্ডারে নিয়ে আসা হয়, যেটা হচ্ছে নেভার বিফোর সিন। আপনি কখনোই অন্য কোনো রাজনৈতিক দলে সেটা আগে ছিল না। এই কারণে আমাদের দেশে এটা খুবই মানে আনইউজুয়াল একটা ঘটনা মনে হচ্ছে। মাই গুডনেস, যে আপনি চিন্তা করেন একটা জায়গায় যে মির্জা ফখরুল সাহেব একটা ধরনের একটা কথা বলেছেন এবং পাবলিকলি সেটা রিজভী সাহেব সেখানে বলছেন যে এই বিষয়ের সাথে আমি একমত না। এটা হচ্ছে একটা বিষয়, অর্থাৎ এটা কখনোই আমাদের দেশের রাজনৈতিক কালচারে ছিল না যে নিজ দলের সমালোচনা করা যাবে, নিজ দলের মানুষের স্ট্যান্ডের সমালোচনা করা যাবে। এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয়, আমাদের যেহেতু দলটা গঠিত হয়েছে মাত্র 4 মাস হয়েছে, তো 4 মাসের মধ্যে নানা টানাপোড়েন, প্রবলেম সলভ, এবং হচ্ছে আমরা বিভিন্ন বর্গের মানুষ সেখানে এসছে, বিভিন্ন চিন্তার মানুষ সেখানে এসছে, একটা অনেক কাজ করার মধ্য দিয়ে প্রবলেম সলভের মধ্য দিয়ে, কর্মসূচির মধ্য দিয়ে একটা রাজনৈতিক দলের এই যে বিভিন্ন মতপার্থক্য গুলো থাকে, মানে ইন্ট্রা পার্টি যেভাবে আমাদের মতপার্থক্য গুলো থাকে, তখন সেটা একটা শেপে আসে। তো স্বাভাবিকভাবে আপনি 3-4 মাসের মধ্যেই যে এটার একদম একটা সবার মানে ইউনিনিমাস একটা ক্যারেক্টারিস্টিক্স দাঁড়াবে, সেটা হচ্ছে 3 মাস খুব কম সময় সেটির জন্য। তবে ক্রমশ সেটার একটা পর্যায় বা দিন যত যাবে সেটার একটা সেটার একটা জি। প্রথম কথা হচ্ছে ইন্টারপার্টি ডেমোক্রেসির কথা আপনি বলতেছিলেন। ইন্টারপার্টি ডেমোক্রেসিতে কোনো শাস্তি দেওয়ার বা কোনো রকম কোনো জবাবদিহিতা করার, একজন মানুষ আরেকজন মানুষের সাথে কথা বলার এরকম কোনো রীতি আছে কিনা আপনি জানতেছিলেন। আপনি আবার ভালো করে বাংলাদেশের রাজনৈতিক হিস্ট্রি পড়েন, আপনি দেখবেন যে অসংখ্য এরকম উদাহরণ আছে। বদরুদ্দোজা চৌধুরী থেকে শুরু করে ডক্টর কামাল হোসেন থেকে শুরু করে আব্দুল মান্নান ভূঁইয়া থেকে শুরু করে সাইফুর রহমান এবং আওয়ামী লীগের বিভিন্ন লোকের কথা যদি আপনি দেখেন, আপনি যদি বাংলাদেশের বাম গণতান্ত্রিক আপনি দেখেন, আলাদা মন্তব্য দেওয়ার জন্য তাদেরকে পার্টিতে সাফার করতে হয়েছে, কাউকে কাউকে পার্টি থেকে বেরিয়ে আসতে হয়েছে, সেরকম অসংখ্য ঘটনা ঘটেছে। বর্তমানেও যদি আপনি আসেন, এই 3 সপ্তাহের মধ্যে বিএনপি তাদের অন্তত শীর্ষ 2 নেতাকে 2 বার করে শোকজ নোটিশ দিয়ে এসেছে, আলাদা আলাদা করে, শুধুমাত্র মন্তব্য করার জন্য। সুতরাং এটা যদি শুধুমাত্র আপনাদের পার্টির একচেটিয়া, সেটা আপনি বলেন না। আর 2 নাম্বার কথা হলো, আপনি তাহলে এবার একটা পরিষ্কার করেন, আপনি আমাকে একটু পরিষ্কার করেন যে কোন এনসিপিটা তাহলে আসল এনসিপি। আমি যখন দেখি যে এনসিপি একটা, আমি আপনাকে বলি, হেফাজতের ক্ষেত্রে আপনার অবস্থান, নারীদের ক্ষেত্রে আপনার অবস্থান, সেনাবাহিনীর ক্ষেত্রে আপনার অবস্থান থেকে আমরা
হেফাজতের বাইরে সেনাবাহিনীর আচ্ছা, বাইরে আমি নারীদের একটু ক্ষেত্রে বুঝতে চাই, জি আমি একটু জি আবার বুঝতে চাই আপনার কাছ থেকে যে হেফাজতের হেফাজতের প্রশ্নে আমার অবস্থান কি ছিল, মানে হেফাজতে হেফাজতের ওই সমাবেশে আমার অবস্থান কি আপনি ছিল? সেখানে উপস্থিত ছিলেন, আপনি সেখানে গিয়েছিলেন পরে, এবং সেইখানে আপনি বক্তব্য রেখেছেন নারী কমিশনের বক্তব্য হ্যাঁ প্রসঙ্গে, তো সেখানে আপনি বক্তব্য রেখেছেন, কি একাত্মতা বলেছিলাম রেখেছেন সেখানে? এবং আপনি বক্তব্য রেখেছেন। না, দাঁড়ান, আমি না, আপনি আমাকে প্রশ্ন করলে আংশিক করতেই সত্য, পারেন, আপনি আমাদের হ্যাঁ মানে সময় আংশিক বাঁচানোর সত্য, জন্য, সময় সেটা বাঁচানোর আংশিক জন্য। সত্য, হ্যাঁ আংশিক সত্য। আমি হেফাজতের প্রোগ্রামে গিয়েছি, এটা সত্য, কিন্তু পরবর্তী যে বিষয়গুলো রয়েছে সেখানে নারী কমিশনের বাতিল বিষয়ে আমি কোনো কথা বলিনি। আপনি ভিডিও আছে, সব জায়গায় আছে, বাতিল আমার বিষয়ে আমি প্রশ্নের কোনো জবাব কথা দেন বলিনি। হাসনাত। এক নাম্বার বিষয়। দুই নাম্বার বিষয়, হ্যাঁ হেফাজত সেই সভাটা আহ্বানই করেছিল নারী কমিশনের রিপোর্টের এগেইনস্টে। আপনি সেখানে জেনে বুঝেই গিয়েছেন এবং একাত্মতা করতেই গিয়েছেন সেখানে। এক নাম্বার বিষয়, আমি একদম অন এয়ারে বলছি আপনাকে, কোনো ইনফরমালি কোনো আলাদাভাবে বলছি না, অন এয়ারে বলছি। ওই প্রোগ্রামটা ইনিশিয়ালি হওয়ার কথা ছিল, সেখানে যে হেফাজতে শাপলা হত্যাকাণ্ড হয়েছিল, সেই শাপলা হত্যাকাণ্ডের এই বিষয়ে, এবং এর আগে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের একটা প্রোগ্রাম দিয়েছিলাম। এই প্রোগ্রামের একদিন পরেই ওই প্রোগ্রামটা হয়েছিল আপনার সোহরাওয়ার্দীতে। আমরা সেখানে, আপনি যদি আমার বক্তব্যতে দেখেন, সেখানে আমি স্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কথা বলেছি। দুই নাম্বার বিষয়, আমি শেষ করি। দুই নাম্বার বিষয়, সেখানে নারী কমিশনের যে বিষয়, সেখানে আমি কমিশন বাতিল বিষয়ে আমি কোনো কথা বলিনি, স্পষ্ট উল্লেখ আছে। সেখানে আমি বলেছি যে নারীদের যে যোগ্য হিস্সা রয়েছে, নারীদের যথাযথ, আমি আপনার বক্তব্য শুনেছি হাসনাত, আমি আপনার করতে বক্তব্য হবে। শুনেছি, এবং এই আপনার তবে এবং এই কমিশন নিয়ে যদি কোনো ধরনের মতপার্থক্য থেকে থাকে, সেটি নিয়ে আলোচনার ভিত্তিতে সেটি সমাধান হতে হবে। হাসনাত, এবং সেখানে নারীদেরকে নিয়ে হেফাজতের ওইখানে আপনার অবস্থান কি এনসিপির অবস্থান? আমি কোয়ালিটেটিভ ইয়াতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে আপনার অবস্থান এনসিপির অবস্থান কিনা। আমাদের এনসিপি নারী কমিশনের বিষয়ে এই অবস্থানটাই ছিল, আমি যে অবস্থানটা, যেই কথাটা সেখানে আমরা বলেছি, কারণ আমরা বলেছিলাম নারী কমিশন, আপনার হেফাজতের যে প্রস্তাবগুলো দিয়েছে করাটা এনসিপির অংশগ্রহণ করা কিনা। দেখেন, সেখানে যে প্রস্তাবগুলো দিয়েছে, আমি আসছি সেখানে যে প্রস্তাব, আমি যে কথাটা বলেছি, আমার এনসিপির নারী কমিশনের বিষয়ে ঠিক সেই ধরনের অবস্থানটা ছিল, যে আমাদের যে প্রস্তাবনাগুলো দিয়েছিল, সেই প্রস্তাবনার কিছু কিছু জায়গায় আমরা সংশোধনের প্রস্তাব দিয়েছিলাম, যে সংশোধনের মধ্য দিয়ে এই নারী কমিশনের এই বিষয়গুলো ফরওয়ার্ড করা হোক। এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় ওখানের উপস্থিতির যে বিষয়টি, সেটি যে তখন সব রাজনৈতিক দলের, আমাদের হেফাজতের যারা আছেন, সব রাজনৈতিক দলকেই তারা দাওয়াত দিয়েছিল। সেই দাওয়াতের অংশ হিসেবে এনসিপির প্রতিনিধি হিসেবে আমি সেখানে গিয়েছিলাম। আমি অবশ্য এনসিপির এই বিষয়ে দেওয়া পরের প্রেস রিলিজে, পরে তাদের বক্তব্যে, তাদের নেতাদের কথায় কখনো আমি এটা প্রমাণ পাই নাই যে আপনি এনসিপির প্রতিনিধিত্ব করতে সেখানে গিয়েছিলেন। আমি বরং উল্টোটা শুনেছি, আমি বরং উল্টোটা শুনেছি, ওইখানে শুনেছি হাসনাত আব্দুল্লাহ সেখানে গিয়েছেন নিজের ক্যাপাসিটিতে। না, নিজের ক্যাপাসিটি, দেখেন বিষয়টা যে আমরা প্রথম দিন একটা প্রোগ্রাম ছিল, একদম ওই দিনের আগের দিন একটা প্রোগ্রাম ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে, এবং আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যারা 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 একমত ছিল, সেই জায়গা থেকে আমাদেরকে, মানে হেফাজতে ইসলাম পাঁচি, এটা খুব সম্ভবত প্রোগ্রামটা ছিল মার্চ মাসে, মার্চ মাসে ছিল না প্রোগ্রামটা? হ্যাঁ, মার্চে ছিল, মার্চে ছিল প্রোগ্রামটা। তো তখন ওই যে শাপলা হত্যাকাণ্ড নিয়ে সে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল, এবং সেই জায়গায় আমি গিয়েছিলাম, এবং এটা আমার পার্টি থেকে আমি গিয়েছিলাম। যাই হোক, এইটা আপনি নিশ্চয়ই পরে আবার ভেবে দেখবেন যখন আপনার নিজের রাজনৈতিক ক্যারিয়ারে যখন আপনি পিছনে তাকাবেন, তখন আপনি ভেবে দেখবেন। না খালিদ ভাই, খালিদ ভাই একটা বিষয়, আমরা কিন্তু একটা বিষয় যে সেখানে বলা হচ্ছে যে আমার উপস্থিতিতে সেখানে নারীদেরকে নিয়ে নেতিবাচক কথা বলা হয়েছে, সেখানে বাজে মন্তব্য করা হয়েছে, সেটা একদমই না। আমি যখন এখানে বক্তব্য দিয়ে আমি চলে আসি, আমি যাই সেখানে বক্তব্য দেই আওয়ামী লীগ নিষিদ্ধ এবং নারী কমিশনের যেই প্রস্তাবগুলো রয়েছে, যে প্রস্তাবগুলো আমার এনসিপি সেখানে সংশোধনের প্রস্তাব দিয়েছে, সেটার যদি বিবেচনা করার সুযোগ থাকে, আমি সেখানে এটা বলেছি, দেন চলে আসছি। এর পরবর্তীতে আমার অনুপস্থিতিতে আমার অনুপস্থিতিতে সেখানে নেতিবাচক কথা বলা হয়েছে, যেটির আবার আমার পার্টি থেকে সেখানে সেটি নিন্দা জানানো হয়েছে। ওকে, ফেয়ার এনাফ। আমি সেনাবাহিনী নিয়ে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে
আপনি সেনাপ্রধানকে নিয়ে বলেছিলেন যে আওয়ামী লীগ পুনর্বাসনে আপনাকে সেনাপ্রধানের প্রস্তাব দেওয়া হয়েছে। মার্চে আপনি এরকম একটা পোস্ট করেছিলেন, আওয়ামী লীগকে সেনাপ্রধান বা সেনাবাহিনী পুনর্বাসন করতে চায়, সেই রকম একটা বক্তব্য দিয়েছিলেন। এই বক্তব্যে আপনার বক্তব্যের সাথে আপনাদেরই আরেক নেতা সার্জিস আলম একমত হন নাই, এবং নাসিরুদ্দিন পাটোয়ারী সাহেব সিলেটে এক অনুষ্ঠানে বক্তৃতা আপনার এই বক্তব্যকে শিষ্টাচার বহির্ভূত বলেছিলেন। আপনার একটু মন্তব্য করতে চাই। ওকে, এখানে হচ্ছে সার্জিসের স্ট্যাটাসটা যদি দেখেন, সে আমার বক্তব্যের সাথে একমত না, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে সে বলেছে যে আপনি টোন সেটিং, মুড, অ্যাটিটিউড, একটা বক্তব্যের মধ্যে এই জিনিসগুলো থাকে, টোন থাকে, ওই বক্তব্যের সেটিং, ওই বক্তব্যের মুড, ওই বক্তব্যের অ্যাটিটিউডটা কেমন হয় ওইটা। সার্জিস যেটা বলেছে সেটা হচ্ছে যে আমি যেটাকে বলেছি যে আমাদেরকে এক ধরনের রুড ভাবে বলা হয়েছে, সার্জিস সেটাকে টোন ডাউন করেছে। সার্জিস যেটা বলেছে যে আমার কাছে যেটা রুড মনে হয়েছে ওর কাছে সেটা হয়তো রুড মনে হয়নি। আর নাসির ভাই যেটা হচ্ছে সিলেটের বক্তব্য ইফতার পার্টিতে যেটা বলেছেন যে এই ধরনের বিষয় মানে আমাদের কখনোই দেখা যায়নি যে এই ধরনের বিষয় পাবলিক স্ফেয়ারে কখনো নিয়ে আসা হয়েছে। এই পাবলিক স্ফেয়ারে নিয়ে আসাটা উনি বলেছেন শিষ্টাচার বহির্ভূত। আপনার সাথে কি সে সময় উপদেষ্টা আসিফ যুক্তি করে ওই প্রায় একই সময় যে উনি এই কথাটা বলেছিলেন যে সেনাপ্রধান বুকে পাথর বেঁধে ডক্টর ইউনূসকে মেনে নিয়েছিলেন, সেটা কি আপনার সাথে যুক্তি বুদ্ধি করে তারপরে মানে আপনারা দুজন একই জায়গায় ছিলেন আর কি? না, আমরা দুজন তো একই জায়গায় কেন থাকবো? একই জায়গায় মানে একই বক্তব্যের সেম পেজ, আই আন্ডারস্ট্যান্ড, সেম পেজ, ইয়েস, হ্যাঁ সেম পেজে আমরা যুক্তি করে সেখানে ছিলাম, বিষয়টা এমন না। আমি যখন প্রকাশ করি পরবর্তীতে আমি দেখেছি যে আসিফ সেখানে তার অভিজ্ঞতা, যেটা সরকার গঠনের সময় সেনাপ্রধানকে নিয়ে যে তার অভিজ্ঞতা সেটাকে প্রকাশ করেছে। জনাব নাহিদও কি একই রকম বক্তব্য পোষণ করেন? এনসিপি আসিফ সাহেবের বক্তব্য ওন করে কিনা? এনসিপি আসিফ সাহেব তো হচ্ছে সরকার গঠন প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত, রাইট? সরকার গঠনের প্রক্রিয়ার সাথে জনাব নাহিদও সরাসরি যুক্ত ছিলেন। এই ক্ষেত্রে এনসিপির অবস্থান কি? সত্যি সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে বুকে পাথর বেঁধে আসতে বলছিলেন? এবং এসে আসিফ বলেছে, ওই জায়গাতে আসিফ বলেছে, এবং সেক্ষেত্রে আসিফ এই বিষয়টাকে আরো মানে আপনি আসিফ থেকে সেই বিষয় হচ্ছে ক্লিয়ার হতে পারেন। ওকে, আপনাদের আচ্ছা দেখেন খালিদ ভাই এই আরেকটা প্রশ্ন যাওয়ার আগে দেখেন, এই চেঞ্জটা যেটা হয়েছে, এই ট্রান্সফরমেশনটা যেটা হয়েছে সেটা কিন্তু একদম মানে যে প্রত্যেকটা এখানে ইন্ডিভিজুয়ালের প্রত্যেক ডিফারেন্ট অভিজ্ঞতা রয়েছে। আমরা এখানে এনসিপি করার পূর্বে প্রত্যেকটা মানুষের এই অভ্যুত্থানে ডিফারেন্ট হচ্ছে অভিজ্ঞতাগুলো রয়েছে। সেই অভিজ্ঞতার হচ্ছে ফিউশন হয়েছে এনসিপিতে। সবার একই ধরনের অভিজ্ঞতা থাকবে, সবাই একই লেন্সে হচ্ছে অভ্যুত্থানকে দেখেছে, বা অভ্যুত্থানে যে এলিমেন্টসগুলো ছিল এরকম একটা বিষয়, এরকম এমন না। আসিফের অভিজ্ঞতার সাথে ওই মিটিং এ আমি ছিলাম না। সরকার গঠনের 8ই আগস্টে মিটিংটা মনে 7ই আগস্ট হয়েছে, 7ই আগস্টের ওই মিটিং এ আবার আমি ছিলাম না। যে মিটিং আবার আমি ছিলাম সেই মিটিং এ আবার হয়তো নাই ছিল না। তো সেক্ষেত্রে পার্টি গঠনের সবাই তো সব জায়গায় সব মিটিং এ থাকবে না, কিন্তু এটা অনেক বড় ব্যাপার। আপনি কি এটা উপলব্ধি করতেছেন যে এটা অনেক বড় ব্যাপার? হ্যাঁ, অফকোর্স বড় ব্যাপার, অফকোর্স। এবং এটা কখনো শেয়ার করা হয় নাই, কখনো ক্রস চেক করা হয় না, ব্যাপারটা তো এরকম না। অভ্যুত্থানকালীন এক্সপেরিয়েন্সগুলো আমরা ইন্ডিভিজুয়াল অনুযায়ী অনেকের কিছু অন্তত মানে মেজর এক্সপেরিয়েন্স হচ্ছে সেম, কিন্তু প্রত্যেকেরই আবার কিছু এক্সপেরিয়েন্স রয়েছে যেটা আবার অন্যজনের এক্সপেরিয়েন্সটা ওই অভ্যুত্থানে হয়নি। সেক্ষেত্রে শতভাগ আমার এক্সপেরিয়েন্সটাই যে নাহিদের হবে, নাহিদের এক্সপেরিয়েন্স আমার হবে, এই বিষয়টি হচ্ছে যে আমার কাছে মনে হয় যে এই বিষয়টি সব ক্ষেত্রে সঠিক নয়। আমি আসলে এটা নিয়ে আর কথা বাড়াতে চাই না, দর্শকরা শুনবে, বিচার করবে আপনাদের অবস্থান। দর্শকদের শুনবে। আমার আরো অনেকগুলি প্রসঙ্গ রয়েছে। তার আগে আমি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে দুদকের দুর্নীতি নিয়ে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্টকে মানহানিকর বলছে দুর্নীতি দমন কমিশন। এইটাকে মানহানিকর মনে করেন কিনা? শতকরা 19% দর্শক মনে করছেন এটা মানহানিকর, শতকরা 81% মনে করছেন এটা মানহানিকর নয়। 48,000 দর্শক ভোট দিয়েছেন। বোঝা যাচ্ছে যে আমাদের দর্শকদের মধ্যে জনাব হাসনাত আব্দুল্লাহর পক্ষে, যে হাসনাত আব্দুল্লাহর যে অবস্থান মানহানিকর নয় দুদকের এই কথা, সেটি মনে করছেন শতকরা 81% লোক, এবং 19% মনে করছেন যে এটি মানহানিকর। 48,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। আচ্ছা, আমি
অনেকগুলি প্রসঙ্গ রয়েছে, তো সেই জন্য আমি দর্শকরাও অনেকে যুক্ত আছেন, অনেকে অনেক ধরনের প্রশ্ন করতেছেন। আমি একটা প্রশ্নকে একটু প্যারাফ্রেজ করি। আমরা দেখেছি যে সম্প্রতি দলের সদস্য সচিব জনাব আক্তারের উপর একটা ককটেল বিস্ফোরণের অভিযোগ আপনারা করেছেন এবং ককটেল বিস্ফোরণ হয়েছে এবং সেটার প্রতিবাদে জেলা উপজেলা পর্যায়ে সর্বত্র বিক্ষোভ হয়েছে। আমি কয়েকদিন ধরে এনসিপির যে ওয়েব পেজ আছে, যে ফেসবুক পেজ আছে, সেগুলিতে দেখতেছিলাম এগুলি খবরে এবং ছবিতে অনেক ভরা, কিন্তু আমরা নারী সহিংসতার বিরুদ্ধে একটা সমাবেশও হয়েছে কিনা সেরকম আমরা দেখি নাই। জনাব হাসনাত অংশ নিয়েছেন কিনা সেটাও আমরা দেখি নাই। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই নারী সহিংসতার ক্ষেত্রে কিন্তু আপনাদের নারীরাও অনেক ক্ষেত্রে অনেকভাবে আক্রান্ত হয়েছেন। এবং আমি একটা আপনাকে বলি, আমি একটা পরিসংখ্যানও দেখতেছিলাম যে এই এই খালিদ ভাই, এটা ভুল যে নারী সহিংসতার বিরুদ্ধে এনসিপি অবস্থান নেয়নি, প্রোগ্রাম করিনি। এই জায়গাটি ভুল। আর নারী সহিংসতার বিরুদ্ধে আমাদের এনসিপির প্রোগ্রাম ছিল এবং আমি ডেটটি মনে করতে পারছি না। আমাদের যখন আমি অংশ নিয়েছি, সেখানে হচ্ছে ধর্ষণ বিরোধী যে প্রোগ্রাম হয়েছে, তারপরে হচ্ছে এটা হচ্ছে 2 মাস আগে খুব সম্ভবত এই প্রোগ্রামগুলো হয়েছে এবং সেখানে অবশ্যই এনসিপি ছিল। এবং আপনি হয়তো রিসেন্ট আপনাদের দলের ভিতরে যে নারীদের প্রতি সহিংসতা হয়েছে তার প্রেক্ষিতে আপনারা কোনো প্রোগ্রাম নিয়েছেন? আপনি আমাদের দলের বিরুদ্ধে, মানে দলের ভিতরে নারীদের বিরুদ্ধে বিভিন্ন সহিংসতা হয়েছে, আমি কিন্তু একদম স্পেসিফিকলি বলতে পারি যে স্পেসিফিক ঘটনাটা ধরেন নুসরাত তাবাসসুম বা মানে রুমিন ফারানা, সৈয়দা রেজওয়ানা হাসান, তাসনিম জারা, উমানুমা ফাতেমা, তাজনুবা জাবিন, অর্পিতা শেমা দেব, তাদের সবার বিরুদ্ধেই কিন্তু নানা ধরনের সহিংসতা বা আমরা যেটাকে বলি হচ্ছে যে একটা বিঞ্জ ক্যাম্পেইন, মিডিয়া ট্রায়াল, বিঞ্জ ক্যাম্পেইন হয়েছে। তো সেই ক্ষেত্রে কি আপনার কোনো অবস্থা? অফকোর্স, কেন আমরা অবশ্যই অবস্থান নিয়েছি, সেক্ষেত্রে অবশ্যই অবস্থান নিয়েছি। এবং যে কোনো আমরা নারী সহিংসতা, এটা তো সিলেক্টিভ কোন ধরনের, মানে যে আমি এই প্রবলেমের সময় দাঁড়াবো, ওই প্রবলেমে দাঁড়াবো তেমন না। নারী সহিংসতার মধ্যে অবশ্যই, সেখানে অবশ্যই নারীদের ক্ষেত্রে তার মানে কি আপনি বলতে যাচ্ছেন যে সেক্ষেত্রে মানে যেমন বিশেষ করে বিশেষ করে আপনি আমার নামটা উচ্চারণ করেছেন, সেক্ষেত্রে কি মানে নারী সহিংসতাকে আমি প্রমোট করছি কোনোভাবে, মানে নারী সহিংসতা প্রমোট করছি আমি সেটা বলি নাই। আমি বলেছি যে আপনি অন্য ঘটনায় যেরকম প্রতিবাদ করেন, নারীর প্রতি সহিংসতায় কি আপনি সেই একইভাবে প্রতিবাদ করেছেন? ডেফিনেটলি এটা সিলেক্টিভ প্রতিবাদের তো কোনো বিষয় না। আপনি সিলেক্টিভ প্রতিবাদ না, ব্যাপারটা সিলেক্টিভ প্রতিবাদ কিনা সেটাই বুঝতে চাইছি। কিন্তু আপনি যখন আবার আমাকে বলেন আপনি নারী সহিংসতা কেন প্রমোট করবেন, আপনি তো সেরকম ছেলেই না। আমি যে জায়গার মধ্যে আসতে চাইছি সেটা হচ্ছে যে আপনাদের বহুল আকাঙ্ক্ষিত খালিদ ভাই, মানে খালিদ ভাই একটু লাস্ট সেন্টেন্সটা আমি বুঝি নাই। লাস্ট সেন্টেন্সটা মানে আপনি এরকম কোন ছেলেই না যে এরকম করে ছেলেই না যে নারীর প্রতি এটা খুঁচা দিচ্ছেন আপনি আমাকে, যে আমি সেটা আপনি পারসিভ করছেন, তাহলে কি আমি কথা ফেরত নিব? না, এটা পারসিভ না, এটা পারসিভ না, এটা না অ্যাবসলিউটলি ট্রাস্ট মি, আমরা আপনাকে যেরকম জানি, আপনি টু সিরিয়াস এ পারসন টু ডু সাচ থিংস। আপনি যেটা বলতেছিলেন সেটা আপনি এরকম লোকই না, সেটা বলতে গিয়ে ছেলে বলছি সেটা ভুল বলছি, সেরকম লোকই না বলি, সেরকম মানুষই না বলি, তাহলে ভালো, ঠিক আছে? সেরকম মানুষই না বা লোকই না, এটা অনেকে এরকম না, এটা অনেকে দেখেন আমাদের একটা বিষয় কি, মানে আমরা বুঝতে পারি, ইভেন আমি এখন বেশি বুঝতে পারি, এই বিষয়গুলো বেশি বুঝতে পারি, কারণ লাস্ট 9 মাসে আমরা যেসব এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছি, দেখেন আমার বয়স আপনার মেয়ের বয়সের তুলনায় হয়তো 2-4 বছরের বেশি হইতে পারি, এবং আপনার না বয়স তো বছরে বাড়ে না হাসনাত, আপনার বয়স অন্যভাবে অনেক বেশি বাড়ছে। আপনি প্রত্যেকবারই আইসা তো আমাকে নতুন জিনিস শিখান। আমি একটা সাধারণ কথা বললাম, সেটাকে আপনি খোঁচা হিসেবে খালিদ ভাই, খালিদ ভাই শুনেন, আমি জাস্ট একটু মানে আমি আপনার সাথে কথা বলতে পারছি। দেখেন একটা বিষয়, আমরা লাস্ট 9 মাসে দেখেছি যে আমরা জাতিগতভাবে আমরা মানে একটা ট্রমাটাইজড, মানে এত পরিমাণ লাস্ট 15-16-20 বছরে আমরা এখনো পর্যন্ত যে একটা যে মানে সার্বজনীন প্রতিবাদের যেই আইডিয়াটা, সেটা তুলে ধরতে পারি নাই। এটার আওয়ামী লীগীকরণ হয়েছে, এটার বিএনপিকীকরণ হয়েছে, এটাকে আবার এখন এনসিপিকীকরণ করার চেষ্টা করা হইতেছে, যে আমরা সিলেক্টিভ ভাবে হচ্ছে এটা করব। আমরা সার্বজনীন আমাদের হচ্ছে কোন ধরনের ক্যারেক্টারিস্টিক্স দাঁড় করাইতে পারি নাই, জাতিগত ক্যারেক্টারিস্টিক্স দাঁড় করাইতে পারি নাই, ভাষাগত পারি নাই, সভ্যতাগত পারি নাই, সমস্যাগত ক্যারেক্টারিস্টিক্সও আমরা হচ্ছে সার্বজনীন করতে পারি নাই। প্রত্যেকটাই হচ্ছে বর্গীয়করণ করা হয়েছে। প্রসঙ্গে আসেন, যেটা আমরা হাসনাত, হ্যাঁ সেটা আমরা বুঝতে পারি ভাই। হ্যাঁ ওকে, আপনাদের বহুল আকাঙ্ক্ষিত, আচ্ছা এই জুলাই ঘোষণাপত্রের প্রসঙ্গে আমি একটু পরে আসি।
একটা খবরে আমরা দেখলাম, পড়লাম যে কুমিল্লার দেবিদ্বারে আপনি সড়কের কার্পেটিং, মানে নির্মম মানের সামগ্রী ব্যবহার করা সড়কের কাজ আপনি বন্ধ করে দিয়েছেন। পরিদর্শনে গিয়ে আপনি বিষয়টা দেখেন। আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন? মানে এটা কি এনসিপি থেকে করলেন? এনসিপি থেকে করলেন? আমি কাজ বন্ধ করে দেই নাই, সেখানে হচ্ছে যিনি দায়িত্বে ছিলেন যে ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ার সেই কাজ বন্ধ করেছেন। আমি সেখানে জানতে চেয়েছিলাম, আমি ভিডিও দেখতেছিলাম যে আপনি কার্পেটিং হাত দিয়ে তুলতেছেন। এই দায়িত্বটা আপনাকে কে দিছে? এনসিপি নাকি আপনি নিজেই নিজেকে দিছেন? আমি বারবার আপনাকে এটা আমি নিজে নিছি এই দায়িত্ব। এটা নাগরিক দায়িত্ব, এটা নাগরিক দায়িত্ব। এই দায়িত্বটা এনসিপি থেকে না, এটা আমরা না, এই দায়িত্ব, এই নাগরিক দায়িত্বটা আমরা নেই নাই বলেই, এতদিন পর্যন্ত আমাদের নেতারা আমাদেরকে বুঝাইতে পারছে। এটা হচ্ছে, এবং এটা এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এর আগে এই ধরনের ঘটনা আমি কখনো করেছি কিনা, রাজনৈতিক দল হওয়ার আগে, এর আগে অসংখ্য এরকম নাগরিক বিভিন্ন সম্পৃক্ত ইস্যুতে আমার বিভিন্ন সময় আপনি কি বুঝতে পারতেছেন? আপনি যে নাগরিক দায়িত্বের কথা বলতেছেন, আমরা সকল নাগরিকরা যদি এরকম করে গিয়ে নাগরিক দায়িত্ব, আপনার বাড়ি দেবিদ্বার, আমার পাশের থানা, আমার মুরাদনগর, আমি গিয়ে যদি রাস্তার কার্পেটিং তুলতে থাকি, আপনি এটার কার্পেটিং তুলতে থাকবেন, ইঞ্জিনিয়ারকে ডাক দিয়ে বলবেন এই কাজ এখন বন্ধ করেন, আপনি ঠিকাদারকে বলবেন আপনার বাবা 50 বছর ধরে এর চেয়ে ভালো কাজ করে আসতেছে বা আপনি তার চেয়ে ভালো কাজ করতেছেন। আমি এটা বলি নাই, আমি এটা বলি নাই। না, আপনি ভিডিওটা চালু করেন, আমি ভিডিও এখন দেখাবো, তাহলে আপনি আমার বক্তব্যটা এটা আপনি উইথড্র করেন। আমি এটা বলি না আমার বাবা হচ্ছে 50 বছর ধরে ওনার কাছ থেকে বাবা বলছেন না যে আপনি বলছেন না যে আপনি বাবা অনেক বছর ধরে ঠিকাদারি করেন। আমি বলছি ইয়েস, আমি বলছি আপনি 50 বছরের কথাটা বলেন নাই আপনার বাবার প্রশ্ন। দেখেন আমি বলি না, হ্যাঁ আমি অবশ্যই বলছি, কিন্তু কি বলছি কেন আপনি আপনার সেন্টেন্সটা কি বলছেন? আমার সেন্টেন্সটা বলছি আপনার আমার সেন্টেন্স মিলাই আসেন, কন্টেন্ট অ্যানালাইসিস করে। আমি কি বলছি আপনি কি বলছেন বলেন। ঠিক আছে, আমি বলছি যে ওনাকে বলছি যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি। আমি ওনাকে বলছি, আমার স্পষ্ট মনে আছে যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি, এবং আমার বাপ এই কাজ করে অনেক বছর ধরে, কাজ করে 40-50 বছর ধরে, 50 বছর ধরে করে। আমি কি আমার বাপ 50 বছর, আমি কি বলছি? হ্যাঁ 50 বছর ধরে। আপনি বলছেন আমার বাপ নাকি ওনার থেকে ভালো কাজ করে। আচ্ছা না, এই কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে আপনি এটা বলছেন, আপনি শুনে যান, আপনি এটা বলছেন যে উনার কাছ থেকে ভালো কাজ করে। আমি এটা বলি নাই তো, আপনি বলছেন ঠিক আছে আমি তো কন্টেন্ট অ্যানালিসিসের কথা বলছি। আপনি বলছেন যে আমার বাবা 50 বছর ধরে ঠিকাদারি কাজের সাথে যুক্ত, আমাকে এগুলি বুঝাইতে আসেন না, এটা কি আপনি বলছেন? যুক্ত, হ্যাঁ এটা আমি বলছি, কারণ এই কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো এই সম্পর্কে আমার মানে একটু হইলো আইডিয়া আছে। এখন আপনি যেটা বললেন যে কার্পেট, আপনি প্রশ্নটা ওই জায়গায় করতে পারেন যে কার্পেটটা উঠাইতে, মানে কার্পেট উঠবে কেন, মানে কার্পেট উঠবে কেন, সেটা না ধরে যে কার্পেট উঠাইতে গেছে। মানে এইটা বাংলাদেশে একটা সরকার আছে যে জায়গায় ভোক্তারা, মানে ভোক্তা অধিকার আইন আছে। আমরা তো চাইতেছিলাম যে সেই সংস্থাগুলি যেগুলি হাসিনা গত 15 বছর ইনস্টিটিউশনগুলি ধ্বংস করছে হাসিনা সরকার, সেগুলি গইরা উঠুক। আপনি বলতেছেন এটা আপনার নাগরিক দায়িত্ব, আপনি হাত দিয়ে কার্পেটিং তুলে ফেলবেন এবং ইঞ্জিনিয়ারকে বলবেন কাজ বন্ধ করে দিতে। আমি না এক্স্যাক্টলি আপনি যেটা চাইতেছেন আমি ওইটা চাইছি। আমি ভুলটা ধরাই দিছি যে আপনার যেই অর্গানাইজেশনস গুলো আছে, যেটা দায়িত্ব সেটা প্রপারলি ফাংশন করতেছে না। যদি প্রপারলি ফাংশন করতো তাহলে হাত দিয়ে কার্পেট উঠতো না, হাত দিলে কার্পেট উঠতো না। আপনি মনে হয় যে সকল নাগরিকদের তার দায়িত্ব এরকম করে পালন করা উচিত, হাত দিয়ে কার্পেট তুলে নিয়ে আসা উচিত রাস্তায়, যত জায়গায় যত খারাপ কাজ হবে বলে নাগরিক মনে করে? ভাই আপনার হাত দিয়ে কার্পেট উঠে নিয়ে আসা, আমি বলি হাসনাত, আমিও একজন নাগরিক, আপনি একজন নাগরিক, আপনার বাড়ি দেবিদ্বার, আমার বাড়ি মুরাদনগর, আপনি রাস্তার মধ্যে হাত দিয়ে কার্পেট তুলে এবং আপনি বলতেছেন ফ্রাস্ট্রেটেড ভাই। কেন ফ্রাস্ট্রেটেড বলেন ভাই? আপনি কার্পেট রাস্তার মধ্যে, প্রথম প্রশ্নটা আপনি এটা করেন, রাস্তার মধ্যে এমন কার্পেট যাবে কেন? না, রাস্তার মধ্যে কার্পেট যাবে কেন সেই প্রশ্ন আমি করব। রাস্তার মধ্যে, দ্বিতীয় প্রশ্নটা রাস্তার মধ্যে আপনি কি চাইতেছেন রাস্তার মধ্যে আমি হাত দিয়ে উঠাবো কার্পেট? তাহলে কি দিয়ে উঠাবো? আপনি এই পর্যন্ত বললেন যে নাগরিকদের এই দায়িত্ব পালন করা উচিত সবার, আমারও উচিত কিনা সেটা আপনি আমারে বলেন, নাকি আপনি স্পেশাল? ভাই আপনার একটা কাজে, আপনি যদি দেখেন একটা কাজে এই কাজটা যেভাবে করা উচিত ছিল সেভাবে কাজটা হয় নাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করব। আমার রাস্তায় হাত দিব না, কর্তৃপক্ষের কাছে আমি রাস্তায় হাত দিব না। এইটা আইন নিজের হাতে তুলে নাও। আমাদের দেশে আপনি যেটা করছেন সেটা হচ্ছে আইন নিজের হাতে তুলে নাও। আমাদের দেশে শুনেন, আমাদের দেশে না, আমি আইন নিজের হাতে তুলে নেই নাই।
আমি আর নিজের হাতে তুলে আমার দেশের কাজটা ঠিকভাবে হইতেছে না, সেই জিনিসটা হচ্ছে আমি দেখাইছি যে দেখেন এখানে 5টা স্তরে কাজটা ঠিকভাবে হইতেছে না, এবং সরকার এত কোটি টাকা ইনভেস্ট করার পরও আপনি এমন ভাবে কাজ করতেছেন যে কাজটা প্রপারলি এটা কোনো ফাংশনালি হইতেছে না। যার যেটা করা দরকার ছিল সে সেটা করতেছে না, তাকে তখন ইঞ্জিনিয়ার এসে সেই কাজ বন্ধ করছে। তো তার মানে কি আমার দেশের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা নিয়ে আমরা কথা বলবো না? হাসনাত, আপনি দেখাবো না প্রবলেমটা, মানে প্রবলেমটা। হাসনাত, আপনি যে কাজটা করছেন এটার জন্য তো আমি বুঝতে পারতেছি আপনি অনেক প্রাউড। আপনি কি চান যে আমরা সবাই এইভাবে আমাদের কাজগুলি করি? না না, আমি প্রাউড না। না, মনে করেন যে আমি আজকে আমি আবারো আমার উদাহরণ দিচ্ছি, আমি একজন সাধারণ নাগরিক, আমি এনসিপির মতো দলের বড় নেতা না, আমি যদি এখন মুরাদনগরের রাস্তাটা দেখি আমি এটা হাত দিয়ে তুলবো কিনা, আমার প্রশ্ন সরল। আপনি যদি দেখেন কাজটা ঠিকঠাক ভাবে হইতেছে কিনা, এটা কি মানে এটা আমার দেখার দায়িত্ব, অবজার্ভ করা, মানে আমি দেখবো। আপনি কি আপনি আচ্ছা এটা দেখার দায়িত্ব আপনার না, কিন্তু আপনি যখন দেখছেন যে কাজটা ঠিকঠাক ভাবে হইতেছে না, বললাম আমি অভিযোগ করব, অভিযোগ করব। আমাদের দেশে ওকে ফাইন, আমাদের দেশের ওই কালচারটা, আপনি যে কালচারটা দেখেন আইডিয়াল কালচারটা, সেটা আমিও দেখি যে আমাদের দেশের ইনস্টিটিউশন গুলো প্রপারলি ফাংশন করুক, কিন্তু আমাদের দেশে করে নাই তো ভাই। আমরা তো দেখছি হচ্ছে রডের বদলে বাঁশ দিয়ে হচ্ছে ব্রিজ বানাইছে, রডের বদলে যে বাঁশ দিয়ে ব্রিজ বানাইছে, প্রপার অথরিটিকে যে বলছে না তো বছর ধরে প্রপার। আমি আসনাত আব্দুল্লাহ তো হচ্ছে এর আগে কার্পেট উঠাই নাই গিয়া, তাহলে কার্পেট আপনারা তো অনেক বছর ধরে প্রপার অথরিটিকে অভিযোগ দিতেছেন, তো প্রপার অথরিটিকে অভিযোগ দেওয়ার পরে তাইলেও রডের বদলে বাঁশ গেল কেন? তাইলেও হচ্ছে আপনার কার্পেটিং হাত দিলে উঠে যায় কেন? প্রশ্নটা করেন। আমার মনে যায় কেন হাসনাত, হাত দিলে উঠে যায় কেন? হাসনাত, আমি আপনাকে বলি, আপনি যেই উদাহরণ জাতির সামনে রাখতেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনাকে ফলো করে, এই উদাহরণটা দিলে এই যে সাধারণ একজন মানুষ আমার মতো, সেও এই কাজটা নিজের হাতে করার ব্যাপারে উৎসাহী হবে কিনা সেটা আমি আপনাকে ভাইবা দেখতে বলছি। আপনি যেটা করছেন সেটা আপনার জন্য ঠিকই আছে, আপনি তো এটাই করবেন, আপনি এটা করবেন কারণ আপনি নেতা, আপনি তো পদ দেখাবেন, আপনি নেতা, আপনি পদ দেখাবেন। এটার আরেকটা বিষয় আছে কি ভাই, এটা আরেকটা ইস্যু আছে, এটা আরেকটা বিষয় আছে। আমি আজকে কার্পেটে হাত দিয়ে উঠাইছি, যখন এর পরবর্তীতে ওই রাস্তাটা যে করবে, কন্ট্রাক্টর করবে অথবা হচ্ছে যে ইঞ্জিনিয়ার করবে, কার্পেট যেন হাত দিলে না উঠে এই বিষয়ে সে সচেতন। এবং বাংলাদেশে এরকম কাজ যদি আরো 4,500 হয়ে থাকে, 4,500 জায়গায় এরকম কার্পেট দিয়ে হাত তোলা উচিত, তাই তো ব্যাপারটা? মানে এই 4.5 একটা তো এটা বিচ্ছিন্ন ঘটনা না, এটা তো বিচ্ছিন্ন ঘটনা না, এই মুহূর্তে তো অনেকগুলি জায়গায় এরকম কার্পেটিং আছে, সেগুলি মানুষ হাত দিয়ে তুলবে কিনা? আমার একটা কার্পেটিং উঠানোতে যদি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কার্পেট উঠাইতে শুরু করে, আমার একটা কার্পেট উঠানোর এই এক্সাম্পলটা লক্ষ লক্ষ মানুষ যেন কার্পেট উঠাইতে না হয়, সেটার জন্য প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা। ঠিক আছে, এটা আপনার ব্যাখ্যা। আপনি এই কাজটা কি, মানে এই কাজটা যে খারাপ হয়েছে সেটা কি আপনি এমনি জানলেন না কেউ আপনাকে তদবির করে এটা জানাইছে? মানে আপনাকে কেউ জানাইছে? এটা আমার সাংবাদিক জানাইছে। এটা আপনাকে সাংবাদিক জানাইছে। আপনার কাছে কি এইটা তদবির হিসেবে আসছে, নাকি আপনি আপনার নির্বাচনী এলাকা যেখান থেকে আপনি নির্বাচনী করবেন বলে শোনা যায়, বা আপনার নিজের গ্রামের বাড়ি, দানাবাড়ি, দাদাবাড়ি, সেখানে যাচ্ছিলেন তারপর সেটা করছেন? না, এটা হচ্ছে যে আপনার আমাকে এলাকা থেকেও অনেকবার বলা হয়েছে এর আগেই। আমি নরমালি হচ্ছে খুব কম আমার এলাকায় যাওয়ার সুযোগ হয়, তো সেক্ষেত্রে একদিন আমাদের রেজিস্ট্রেশনের পরের দিন আমার হচ্ছে এক সাংবাদিক দেখাইলো যে এই রাস্তা না, আরো অনেকগুলো রাস্তা হচ্ছে এই ধরনের নিম্নমানের কাজ হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এলাকার মানুষও খুব ক্ষুব্ধ, এবং হচ্ছে এই বিষয়ে যেন প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সবাই মিলে নেই, সেই জন্য আমি জাস্ট গিয়েছিলাম সেখানে, এবং দেখলাম তো এই দুরূহ অবস্থা। কিন্তু আমি আবার নিজের প্রতি সরি ফিল করতেছি আসলে, যে আমার উচিত হয় না, আমার মাপ চাওয়া উচিত, একটা গণমাফ কর্মসূচি হয়তো এটা পালন করা উচিত আমার। মানে এটা কেন বললেন? আমাকে খোঁচা দিলেন? না, খুঁজে দেয় না, আমি গণমাফ কর্মসূচি আমি বুঝি না, হঠাৎ করে রিয়েলাইজ সারা দেশের সবাই যদি এখন সারা দেশের সবাই যদি কার্পেট উঠানো শুরু করে, তাহলে তো আসলে আমার তো তাই, আপনি তো সেই আহ্বানই জানাইতেছেন, আমার কাছে মনে হলো আপনি তো নেতা, আপনি যেটা করবেন মানুষ তো তাই করবে। এই যে এখানে আমাকে মানুষ, এই যে এখানে আপনার অনুসারীরা আমাকে মেসেজ করতেছেন, রাস্তা কি খালি চোখ দিয়ে বোঝা যায়? হাত দিয়ে উঠাইলেই রাস্তা বোঝা যায় রাস্তা খারাপ। দিস ইজ দ্য ওয়ে, আপনি দিস ইজ দ্য ওয়ে ইউ আর, আপনারা পথ দেখাইতেছেন, এটা হচ্ছে আমাদের আলোর পথ। হাইবার আমি পরবর্তী প্রসঙ্গে আসি, আপনার আহ্বান আপনি জানাইছেন, আপনার মেসেজ আপনি দিয়েছেন, লোকের লোকেরটা বুঝছে। খালিদ ভাই, আমরা ডিসকাশনটা এমন জায়গায় পুট করতেছি, আপনি রাস্তাটা কেন হাত দিলে উঠে যায় আমরা সেই জায়গায় ডিসকাশনটা নিতেছি না, বরং সে কেন চোর ধরাই দিল, এটা হচ্ছে তার প্রবলেম। না, আমার কথা হইলো, চোর যদি বাংলাদেশে পুলিশ ছাড়া কম্পিটিটিভ অথরিটিটা যেই ধরুক, আমি সেই ব্যাপারে আপত্তি জানাবো। আপনার স্কুল আলাদা, আপনি বলবেন চোর আপনারই ধরে দেওয়া উচিত, এই হচ্ছে পার্থক্য। আপনি চোর ধরতে চাইলে আপনি বিসিএস দেন, ভাই আপনি অনেক মেধাবী মানুষ, আপনি বিসিবি দেন, পুলিশের চোর ধরে।
বিচারক হয়ে বিচার করেন। ওকে ফাইন, তাহলে আমরা ডিসকাশনটা আরেক জায়গায় নেই। না, ডিসকাশন আমার নেওয়ার দরকার নেই, আমি বললাম তো প্রসঙ্গে নিতে হবে। না ভাই, নিতে হবে, কারণ আমাদের দেশের আপনি যে পুলিশকে আপনি বলতেছেন কমপ্লিটলি ফেল করছে ভাই ইনস্টিটিউশনটা, এটা সিলেক্টিভ। যেমন পুলিশে এটা তো বাস্তবতা, রাজনৈতিক। অন্য কেউ কল দিলে কাজ হয় না, এখন হাসনাত আব্দুল্লাহ কল দিলে কাজ হয়। হাসনাত আব্দুল্লাহ কল দিলে কেন কাজ হবে? কেন? কারণ সিলেক্টিভ কেন হলো? আপনাদের দলের লোক উপদেষ্টা আছে সেজন্য। না, কেন সিলেক্টিভ হলো এটা? ধরেন আজকে আমার উপদেষ্টা আছে, 10 বছর পর আমার উপদেষ্টা করতে চাইলাম হাসনাত, আমরা তো এই চেষ্টা করতে চাইলাম, আমরা তো এই চেষ্টা করতে চাইলাম। আপনারা নতুন বন্দোবস্তের কথা কই অ্যাবসলিউটলি পুরনো বন্দোবস্তের হাতে হাঁটতেছেন। উই আর ইন দ্য সেম পেজ ভাই, উই আর ইন দ্য সেম পেজ। আপনি যেটা চাইতেছেন আমিও সেটা চাইতেছি, কিন্তু প্রবলেম হচ্ছে আপনি যেটা চাইতেছেন আমি সেটা চাইতেছি না। প্রবলেম হইতেছে যেটা আপনি বিদ্যমান কনটেক্সটটাকে বিবেচনায় নিতেছেন না, আমি বিদ্যমান কনটেক্সটটাকে বিবেচনায় নিতেছি। বিদ্যমান কনটেক্সটের বিবেচনা আমি নেই নাই, আমি পুরো আওয়ামী লীগের আমলে শুনছি বিকল্প নাই, বিদ্যমান কনটেক্সট বিবেচনা নিতেছি না, জঙ্গি আইসা করবে। আমি বিকল্প নাই, না আমি বিকল্প সেই জায়গা থেকে শুনছি যে হাসান আব্দুল্লাহ বললে কাজ হয়, হাসান আব্দুল্লাহ এসে রাস্তা তুলে দেয়, বন্ধ করে দেয়। ভাই এটা তো আমি বললাম, এটা তো আমার জন্য দুঃখজনক যে আমি বললে দেখেন দিস হ্যাজ টু স্টপ হাসনাত, দিস হ্যাজ টু স্টপ ইমিডিয়েটলি। আইন নিজের হাতে তুলে নাও, চোর ধরা। আমি স্টপ করতে চাই ভাই। দেখেন খালেদ ভাই, আইসিইউতে হসপিটালে আইসিইউ নাই ভাই। আমরা তো এখন হচ্ছে তদবিরের একদম মানে আমি তদবিরটা নিয়ে বলতে চাইছিলাম। আচ্ছা, আপনি হসপিটালের আইসিইউর প্রসঙ্গ আমি শুনছি, আমি তদবিরটা নিয়ে একটু বলেন তো, একবারে বলেন যে আপনার কাছে কি অনেক তদবির আসে? সারা দিন তদবির আসতে থাকে, মানে আপনি কি অনেক তদবির করেন? তদবির আমি বলি, যেমন 5 আগস্টের পরে যাদের সাথে পরিচয় হয়েছে, 5 আগস্টের পরে যাদের সাথে পরিচয় হয়েছে, কারোর সাথে যদি 2 মিনিট কথা হয় সে একটা তদবির করে। ইভেন টকশো শেষে হোস্ট তদবির করে, মানে টকশো শেষে হোস্ট তদবির করে। তো সেই জায়গায় হচ্ছে এই যে তদবির করাটা কেন তদবির করছে, কারণ এই তদবির যারা করে আমি তাদেরও যেমন সমস্যা, একই সাথে একটা সিস্টেম ডেভেলপ করে নেই ভাই। কেমনি সিস্টেম ডেভেলপ করে নাই? দেখা যাচ্ছে যে রোগী যখন হসপিটালে যায় আইসিইউ নাই, তাকে বলা হয় আইসিইউ নাই, তার আইসিইউ লাগবে, আইসিইউ নাই। কিন্তু রাজনৈতিক যেই দলগুলো রয়েছে আমি এখন এসে দেখতেছি তারা ফোন দিলে কিন্তু ঠিকই কাজ হয়। আপনি আজকে দেখেন রাস্তাতে তো দেবিদ্বারে 4 লক্ষ মানুষ আছে, 4 লক্ষ মানুষ থাকা সত্ত্বেও সেখানে হচ্ছে রাস্তায় এই ধরনের কাজ করার মানে সেই সাহসটা পাইছে। আমরা এটার পরিবর্তনটা ভাই চাইছি, হ্যাঁ কিন্তু আনফরচুনেটলি তো সেটা ভাই আনফরচুনেটলি সেটা তো ওভারনাইট হচ্ছে না, এবং আমরা অনেক জায়গায় আশাহত হয়েছি। আমরা বারবার করে এই সিস্টেম ডেভেলপ, দেখেন আপনি যে বললেন চোর পুলিশ ধরে দিবে, পুলিশ সংস্কার কমিশনে দেখেন, আজকে আপনি প্রশাসন সংস্কার কমিশন দেখেন, আজকে আপনি এনবিআরও আজকে আন্দোলন চলতেছে, সংস্কার কমিশন দেখেন। আমাদের মনস্তাত্ত্বিক ভাবে এটার একটা হচ্ছে মানে আমার মনে হয় যে জাতিগত একটা পিউরিফিকেশন প্রয়োজন, একদম সবাইকে একসাথে পিউরিফাই করা প্রয়োজন। আদারওয়াইজ আমরা আসলে যেভাবেই বলি না কেন এটা সংস্কারটা এখন আস্তে আস্তে এটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াইতেছে। ভাই আপনি মনে হয় হচ্ছে আমি পরবর্তী সেটা ঠিক আছে, আমি আপনার ব্যাপারটা বুঝতে পারতেছি। আমারও মনে হয় হাসনাত আমি আর আপনি একদমই সেম পেজে, কিন্তু আপনার যে যুক্তি সেই যুক্তি তো আপনারই যুক্তি, বহুবার আপনার সঙ্গে আমারও কথা হয়েছে এখানে। সেইটার ক্ষেত্রে তো আমি আর আলাদা করে আপনাকে আর কনভিন্স করতে পারবো না। কিন্তু আমার কাছে মনে হয়েছে আইন নিজের হাতে তুলে নেওয়ার যে চর্চা গত 15 বছর ধরে ইনস্টিটিউশনগুলি ধ্বংস করার জন্য ছিল, সেই একই চর্চা, একই ফাঁদে, একই রাস্তায় আমরা যেন না হাঁটি, এটা হচ্ছে আমার প্রস্তাব। আপনার এটা নিয়ে কোনো মন্তব্য করার দরকার নেই, আপনার যুক্তি আমি জানি। আমি এটাকে শতভাগ মানি, একই সাথে আমি এটাও চাই কোন রাজনীতিবিদ যেন তদবির করতে না হয়, কোন রাজনীতিবিদদের যেন যাওয়া না লাগে, কোন রাজনীতিবিদদের ফোনে যেন কোনো ফাইল না ছুটে। আর ঠিক আছে, এটা যেন অটোমেটিক একটা প্রসেসে দাঁড়ায়, এটা যেন একটা অটোমেটিক প্রসেস হয়। ঠিক আছে, আমাদের গবেষক, আমি আসলে চট করে এমনিতে সময় শেষ হয়ে যাচ্ছে এবং মানে কিছুটা সময় আপনার থেকে একটু বাড়তি নিতে চাই। আমাদের গবেষক দল একটি ছোট কোট পাঠিয়েছে আপনাকে এটি পড়ে শোনানোর জন্য। সেটি হচ্ছে যে এর আগের প্রসঙ্গে, ওই হেফাজত ইসলামের জনসভায় যাওয়া প্রসঙ্গে, সেটা হচ্ছে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছিলেন, হেফাজত ইসলামের সমাবেশে দল হিসেবে এনসিপিকে আহ্বান করা হয়নি, অভ্যুত্থান পরবর্তী নেতা হিসেবে ব্যক্তিগত জায়গা থেকে হাসনাত আব্দুল্লাহ এই সমাবেশে অংশ নিয়েছেন। তিনি আরও বলেছিলেন যে ওই সমাবেশে অংশগ্রহণ করবে কিনা এটা এনসিপি জানতো কিনা, এই প্রশ্নের জবাবে তিনি বলছেন কোট যাবে এটা জানতাম, যাওয়ার বিষয়ে আমরা নেতিবাচক ছিলাম না। হাওয়েভার, এটা হচ্ছে তার মন্তব্য। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। এনসিপি হিসাবে দাওয়াত করা হয়নি সেটি তিনি বলেছেন জনাব আদিব। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। আমরা যা দেখেছি যে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের থাইল্যান্ড যাওয়ার বিষয়টির প্রতিবাদে আপনার নেতৃত্বে যমুনা ও শাহবাগের আন্দোলনের মুখে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে, কিন্তু হামিদ সাহেবের দেশত্যাগ যে শুধু চিকিৎসার জন্য ছিল, সরকারের অনুমোদনের ভিত্তিতেই সেটা ফিরে এসে তিনি প্রমাণ করেছেন।
আমাদের অনুষ্ঠানে বা অন্যান্য জায়গায় আমাদের অনুষ্ঠানে এক বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক তিনি সরকারের দিকে আঙুল তুলে বলেছেন হামিদ ইস্যুতে সরকার এনসিপিকে দিয়ে নাটক মঞ্চস্থ করিয়েছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য। আপনি সেই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন কিনা সেটি হচ্ছে প্রশ্ন। বিএনপি নেতার অভিযোগ নিয়ে কি বলবেন, যে সেটি আসলে নাটক ছিল কিনা, সরকার এনসিপিকে দিয়ে নাটক করিয়েছিল কিনা? না, সরকার এনসিপি দিয়ে নাটক করেনি। সরকারের হচ্ছে এখানে একটা ব্যর্থতার পরিচয়, যে এতদিন পরেও একটা দীর্ঘদিন আমরা বারবার করে বলে আসছিলাম যে আওয়ামী লীগের বিষয়টা সিদ্ধান্তে আসতে, কারণ আওয়ামী লীগের এই বিষয়টাকে সিদ্ধান্ত নিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে সংকট আসলে ঘনীভূত হচ্ছে, কোনো সিদ্ধান্তে আসা যাচ্ছে না। সেই জায়গা থেকে বারবার বলা সত্ত্বেও আমরা দেখছিলাম যে আওয়ামী লীগের বিষয়ে কোনো সিদ্ধান্ত না এসে ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় ফেসিলিটেট করা হচ্ছে, এবং সেটার অংশ হিসেবে আমাদের কাছে ওই যে সাবেক রাষ্ট্রপতিকে থাইল্যান্ড পাঠানোর বিষয়, সেক্ষেত্রে সরকার থেকে আমাদের কাছে মনে হয়েছে সেটাতে সরকার জড়িত। এবং এনসিপি, আপনি যে বলছেন যে এনসিপি দিয়ে নাটক মঞ্চস্থ হয়েছে, বিষয়টা এমন না। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছিলাম, এবং এই গণঅভ্যুত্থানে আমরা সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে আমি একজন ছিলাম। সেক্ষেত্রে এনসিপি ছাড়াও আমার এই অভ্যুত্থানে আমার একটা রোল রয়েছে, এবং এই ক্ষেত্রে আমার একটা বিশেষ একটা দায়িত্ব রয়েছে যে অভ্যুত্থান রিলেটেড এই ইস্যুগুলাতে অ্যাড্রেস করার ক্ষেত্রে শুরু থেকে, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা যখন ছিলাম তখন থেকে যে দাবিটা জানিয়ে আসছে, সেটার সাথে দেখলাম যে গভর্নমেন্ট কোনোভাবে কমপ্লাই করছে না, বরং গভর্নমেন্ট আওয়ামী লীগকে রিহ্যাবিলিটেট করার জন্য সেক্ষেত্রে আর্মি ইস্যু আছে, অ্যাডমিনিস্ট্রেশনের ইস্যু আছে। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে আওয়ামী লীগকে ব্রিদিং স্পেস করে দেওয়া হচ্ছে। প্রায় আমরা এই কথাও শুনি যে ডিজিএফআইও, মানে ওই দিন আমি একটা অনুষ্ঠানে দেখতেছিলাম, আপনাদের একজন নেতা বলতেছিলেন যে আমরা যে এত কষ্ট করে দল গঠন করার জন্য দিনরাত পরিশ্রম করছি, তখন হচ্ছে নির্বাচন কমিশনে ওই মানে নিবন্ধনের জন্য আপনারা কাজ করছিলেন খাটাখাটি। সে সময় একটা ডিজিএফআই যদি আমাদের সঙ্গে থাকতো তাহলে তো আমাদের এত, বা ডিজিএফআই যদি আমাদেরকে চাইতে হতো। তো ডিজিএফআই তো হচ্ছে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিপোর্ট করেন। তো ডিজিএফআই কি আপনাকে সাহায্য করছে? ডিজিএফআই কি আপনার কাজে ব্যাঘাত করতেছে? মানে কি মনে হয় আপনাদের? ওকে, এই ঘটনাটা যে বলেছে এটা হিস্টোরিক্যাল জায়গা থেকে, কারণ আমাদের দেশে যে যেমন আমাদের 150টা দল গঠন করা হয়েছে, আপনার পার্টি মনে রেজিস্ট্রেশন করছে। তো আমাদের দেশে ডিজিএফআই দিয়ে দল করা বা ডিজিএফআই নিজে দল করে দেওয়া, স্বপ্রণোদিত হয়ে, এবং রাজনৈতিক বিষয়ে ডিজিএফআই এর যেই আপনার হস্তক্ষেপ করা, এগুলো নতুন কিছুই না। এবং মানে উনি যেটা বলেছেন যে অতীতে রাজনৈতিক দলগুলো, অনেক রাজনৈতিক দল ডিজিএফআই দিয়ে হয়েছে, যদি আমরাও ডিজিএফআই দিয়ে দল হইতো তাইলে কাজটা অনেক সহজ হয়ে যেত, কিন্তু আমরা তো ডিজিএফআই এর দল না, বরং আমরা অর্গানিক ভাবে আমরা গ্রো করছি, সেক্ষেত্রে হয়তো সময় লাগছে। এই জিনিসটা বুঝাইতে হচ্ছে ডিজিএফআই কি আপনাদের কাজে ব্যাঘাত সৃষ্টি করতেছে কিনা, মানে আপনাদের এগেইনস্টে কিনা? দেখেন, ডিজিএফআই এগেইনস্টে কিনা, আমাদের মানে পার্টিকুলার এনসিপির এগেইনস্টে কিনা এই ধরনের আমি কোনো ধরনের মন্তব্য করতে চাই না, কিন্তু বরং ডিজিএফআই বা রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী অনেক ক্ষেত্রে যেটি হয়েছে যে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা, তারপরে হচ্ছে রাজনীতিতে হস্তক্ষেপ করা, যেটা তাদের কাজের মধ্যে অংশ না, সেই জায়গাগুলো তারা এখনো পর্যন্ত অব্যাহত রেখেছে, যেটি পূর্বে সময় অব্যাহত ছিল। ডক্টর ইউনূসের ডিজিএফআইও শেখ হাসিনার ডিজিএফআই এর মতোই আচরণ করতেছে। ডেফিনেটলি ওকে, মিডিয়া হস্তক্ষেপ করা হচ্ছে, নিউজ করানো হচ্ছে, এবং দেখা যাচ্ছে ডিজিএফ এর পত্রিকায় নিউজ করছে, কিছুক্ষণ পরে নামিয়ে তারপরে হচ্ছে আবার মেসেজ দিচ্ছে যে এটা হচ্ছে অনেস্ট মিস্টেক এবং এই ধরনের পুনরাবৃত্তি হবে না। এবং রাজনৈতিক বিভিন্ন ব্যক্তির সাথে আলোচনা করা, রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিকে নেগোসিয়েশনের প্রস্তাব দেওয়া, সিট নেগোসিয়েশনের প্রস্তাব দেওয়া, এই কাজগুলো তো এখন অব্যাহত রয়েছে। এগুলি কেন করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস? ডক্টর মোহাম্মদ ইউনূসের, আমার কাছে মনে হচ্ছে যে, আমি ব্যক্তিগতভাবে এগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের হচ্ছে অফকোর্স কমপ্লিট ফেইলিওর, এটা ফেইলিওর, এবং ইনস্টিটিউশনগুলো যে এখনো পর্যন্ত উনার খুব কবজায় নাই ডিজিএফআই। দেখেন, আপনি আমার মুখ থেকে আমি বলি, আপনি যেই জায়গায় আমাকে হচ্ছে নিতে যাচ্ছেন, আমি এই জায়গায় বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে পারফর্ম করা উচিত ছিল, ইনস্টিটিউশন গুলা যেভাবে হচ্ছে সংস্কার করা প্রয়োজন ছিল, উনার যতটা স্ট্রং হওয়া উচিত ছিল, আনফরচুনেটলি উনি সেটা হতে পারেননি এখনো পর্যন্ত। না, আমি আপনাকে কোনো জায়গায় নিতে চাইতেছি না, আমি বুঝতে চাইতেছি যে ধরেন যে ডিজিএফআই যখন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কাজ করে বা রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়, আপনি তো জানেন খুব ভালো করে, আপনি খুবই মেধাবী তরুণ, যে গত 15 বছরে শেখ হাসিনা ডিজিএফআইকে একদম তার নিজের কারণে, মানে আমি
কি আর বলবো, মানে ছোট বড় সকল কারণে ডিজিএফআই কে তিনি আসলে ব্যবহার করেছেন। না এবং আমাদের যেমন ছোট আমাদেরকে তো সরকার প্রধানের সরাসরি নিয়ন্ত্রণ এবং কর্তৃত্বে যেহেতু ডিজিএফআই থাকে, সেহেতু আপনারা এটা বুঝতে পারেন কিনা যে ডিজিএফআই যা কিছু করে সেটা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসই করেন? আমরা এটাই বুঝতে পারি যে সব ক্ষেত্রে আমরা এটা বুঝতে পারি, আমি ব্যক্তিগতভাবে এটা বুঝতে পারি, যেহেতু আমি ডিজিএফআই এর সার্ভিলিয়েন্সে দীর্ঘদিন ছিলাম এই অভ্যুত্থানকালীন সময়টাতে। তো সেক্ষেত্রে এটা বুঝতে পারি ডিজিএফআই এর স্টিল মানে যে সংস্কারের প্রয়োজন ছিল এবং অতীতের তাদের যেই অনেকগুলো কাজ ছিল, যে কাজগুলো জাতির জন্য একটা দীর্ঘমেয়াদী একটা নেতিবাচক একটা প্রভাব রেখে গিয়েছে, সেটির সংস্কারের জন্য সরকারের যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল সরকার এখনো পর্যন্ত সেই ধরনের পদক্ষেপ নেয়নি। এবং ক্ষেত্র বিশেষে এমন হয়েছে রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশনের প্রতি সরকারের যে পূর্ণাঙ্গ গ্রিপ থাকা প্রয়োজন ছিল সেই গ্রিপ এখনো প্রতিষ্ঠিত হয়নি। আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি, আমরা দেখেছি যে এই সরকারি প্রতিষ্ঠানগুলিকে ঐতিহাসিকভাবেই সরকার প্রধানরা এখন পর্যন্ত যারা সরকার প্রধান ছিলেন তাদের বেশিরভাগ সময়ে কুক্ষিগত করেছেন বা তাদের নিজের মতো করে ব্যবহার করেছেন। যেমন 9 বছর এরশাদ সাহেব যেভাবে দেশ চালিয়েছেন প্রশাসনকে সাহেব কুক্ষিগত করেছেন, কিন্তু শাহাবুদ্দিন সাহেব এসে কিন্তু 3 থেকে 6 মাসের মধ্যেই নির্বাচনের একটি পরিস্থিতি সৃষ্টি করেছেন এবং একটি সুষ্ঠু নির্বাচন দিয়েছেন। প্রশাসনের লোকরা কিন্তু সেই নির্বাচনকে প্রভাবিত করতে পারে নাই। একইভাবে 96 সালেও কিন্তু প্রশাসনের লোককে প্রভাবিত করা যায় নাই, 2001-এ যায় নাই, তারপরে তো যায় নাই। সেইটার ক্ষেত্রে এই সরকারের ক্ষেত্রে প্রশাসনকে এখনো গ্রিপে আনা কেন সম্ভব হচ্ছে না বলে আপনি মনে করেন? আসলে বারবার আমরা এটা শুনছি যে প্রশাসনে আওয়ামী লীগের লোক বসাই গেছে, পারতেছে না। 3 মাসে তো অন্যরা তো 3 মাসের মধ্যে পারতো। এক্ষেত্রে প্রশাসনের সদিচ্ছার না 3 মাসে যদি অন্যরা পারতো তাহলে 96-তে যে ফেব্রুয়ারির যে ইলেকশন হয়েছে ইলেকশন হচ্ছে টেম্পারিং হইতো না। এবং পরে আমাদের অন্য সময় কেমনে রাখতে পারেন, এটা 3 মাস ছিল প্রশাসন এবং সেই একই প্রশাসনে মানে প্রশাসন দেখেন প্রশাসন বিভিন্ন সময়ে শুধুমাত্র যে প্রশাসনের এই দ্বিচারিতামূলক আচরণ শুধুমাত্র আপনি আজকেই দেখছেন বিষয়টা তেমন না। প্রশাসনের দ্বিচারিতামূলক আচরণ আমি প্রশাসনকে দেখেছি। প্রশাসনের হেড যদি চোর না হয়, শেখ হাসিনাকে আমরা বলেছিলাম যে আপনি শুধু চেয়ারটা থেকে নেমে ইলেকশন দেন, আপনার সব পুলিশরা থাকুক। ওইটা দিতে উনি সাহস করে নাই, কারণ উনি জানতেন তারপর উনি হেঁটে যাবেন, চেয়ার থেকে নেমে গেলে উনি হেঁটে যাবেন। প্রশাসনের দ্বিচারিতামূলক আচরণ দেখেন, আপনি সংস্কার প্রস্তাবনা সেখানে দেওয়া হয়েছে। আপনি দেখেছেন যে সচিবালয়ে কি ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে। আজকে এনবিআরও যদি দেখেন একটা সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেখানে হচ্ছে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রাখা হয়েছে। আমি কিন্তু আগেই অ্যাকনোলেজ করে নিয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই আপনি প্রশাসনের হেড অবস্থায় যে ধরনের ওনার সব জায়গায় গ্রিপ থাকার প্রয়োজন ছিল বা সহযোগিতা ডাউনওয়ার্ডস যে একটা ওনাকে হেল্প করার প্রয়োজন ছিল বা প্রশাসনের যে মনস্তত্ব যে আমরা সরকারকে হেল্প করব বা একটা ইনস্টিটিউশন গুলাকে স্ট্রেংথেন করার ক্ষেত্রে আমরা হেল্প করব, সেক্ষেত্রে আমরা সব জায়গায় এই ডট গুলোর একটা ডিসকানেকশন আমরা দেখতে পাচ্ছি। আমি সেখানে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস শুধুমাত্র প্রশাসন এখানে একটা মিউচুয়ালি একটা ডিসকানেক্টেড আমাদের কাছে মনে হচ্ছে। আমার কাছে মনে হয় যে আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যে সরকার চেঞ্জ হলেই প্রশাসকরা রং পাল্টান, প্রশাসনের কর্মকর্তারা হয় তখন আড়ালে চলে যান বা ভূত থাকেন। প্রশাসনের কর্মকর্তারা কোনো আদর্শের রাজনীতি কখনো করেন না এবং আওয়ামী লীগ বা বিএনপি কেউ আদর্শের দল হিসাবে তাদেরকে সামনে রেখে এটি করেছেন তারা কেউ করেন নাই। যেই তারা চেয়ার থেকে সরে যান, ক্ষমতা থেকে সরে যান, তারা কিন্তু তাদের দলের লোক হয়ে পড়েন একদম অ্যাবসলিউটলি। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসনকে পূর্ণাঙ্গ রূপে উনি পরিচালনা করতে এখনো পর্যন্ত পরিচালিত করতে পারেনি। সেটি আমার কাছে মনে হয় যে উনি এসে বিচার করার প্রয়োজন ছিল এবং প্রশাসনে যারা দীর্ঘ একটা সময়ে এই ধরনের আওয়ামী লীগের অন্যায্যতা, আওয়ামী লীগের হচ্ছে যত ধরনের অপরাধকে পৃষ্ঠপোষকতা দিয়েছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ছিল, তাহলে সেটির ক্ষেত্রে অনেকটাই সহজ হতো পূর্ণাঙ্গ হচ্ছে আমাদের সংস্কার কার্যক্রমকে আপনার হচ্ছে সহজ করা। সেক্ষেত্রে আমরা দেখেছি যে উনি অনেকটাই মানে উনি যে আমার থিসিসটা একটু মনে রাখেন, আপনার যারা সমর্থক আছেন তারাও প্রচুর পরিমাণে যে হাসিনা তাদের লোক বসিয়ে গেছিল প্রশাসনে। আমি বলতেছি দায়িত্ব নিয়ে হাসিনার বসানো লোকগুলি প্রশাসনে এখন খুবই দুর্বল, কোনটাসা দেশ ছেড়ে পালাইছে এবং যারা আছে তাদেরও কোনো রকম কোনো সাহস নাই। সুতরাং এই জুজুর ভয় আর দেখানো যাবে না, পাওয়াও যাবে না। আমি পরবর্তী প্রসঙ্গে আসি। নাই, একজনও নাই। আমি খোঁজ নিয়ে বলতেছি, জেনে বলতেছি হাসিনার লোক একজনও নাই প্রশাসনে। এখনো আছে ভাই। আচ্ছা, মানে এখনো আছে। ঠিক আছে।
আপনাদের এই থাকাটা সরকারের ব্যর্থতা অবশ্য। আমি একটা কথায় আসি যে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ কিছুই এখনো হয়নি। আপনারা নিজেরাই যখন জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন, সরকার তখন আপনাদের থামিয়ে দায়িত্বটি দেয়। সর্বশেষে আইন উপদেষ্টা বলেছিলেন যে 30 কর্মদিবসের মধ্যে ঘোষণাপত্র চূড়ান্ত হবে। আপনারা কি জানেন যে এটা আসলে এখন কোন অবস্থায় আছে? আমাদের আজকে হচ্ছে 30 কর্মদিবসের শেষ দিন। আজকেই আমরা হচ্ছে 31শে ডিসেম্বর যখন করতে যাই, তখনও সরকার আমাদেরকে বলেছেন যে ঐকমত্যের ভিত্তিতে হবে, এবং পরবর্তীতে আমরা যখন আন্দোলন করি তখন আমাদেরকে বলা হয়েছে 30 কর্মদিবসের মধ্যে হবে। আজকে পর্যন্ত সেটি হয়নি, এবং এটি একটি মানে সরকার হচ্ছে এইভাবে কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট ব্রেক করা, এটা সরকার তো একটা ইনস্টিটিউশন, একটা ইনস্টিটিউশন থেকে এই ধরনের আচরণ অপ্রত্যাশিত। এবং এটি নিয়ে আমাদের পরবর্তী কার্যক্রম সেটা হচ্ছে আমরা আজকেই আপনার মিটিং শেষে আমরা আলোচনা করে তারপরে হচ্ছে আমরা সিদ্ধান্ত নেব। জনাব মোহাম্মদ মোস্তফা আমাদের একজন দর্শক, তিনি বলছেন যেটাকে হাসনাত আব্দুল্লাহ নাগরিক দায়িত্ব বলছেন সেটাকে সাংবাদিক সাহেব আইন নিজের হাতে তুলে নিয়েছে বলছেন। আমি সাংবাদিককে বলতে চাই, হাসনাত আব্দুল্লাহ যা করেছে সত্যি কি সেটা আইন নিজের হাতে তুলে নেওয়া বলে? আমার মতে বলে। এখন আপনারা অনেকেই বলতেছেন বলে না, তাহলে আর কি আর করা যাবে? ফাইন, আমি পরবর্তী প্রসঙ্গে আসি। 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার, আর অন্তর্বর্তী সরকার গঠনের দিন 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে গ্রহণ করেছে। এটা আজকের ঘটনা। 16 জুলাইকে শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করা হয়েছে। আপনি 8 আগস্টকে এই সরকারের নতুন বাংলাদেশ ঘোষণা হিসেবে মানতে নারাজ। 5 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস করার দাবি করেছেন আপনি ফেসবুকে। সাদিকুর রহমান খান সাহেবের ফেসবুক পোস্ট শেয়ার করেছেন, যেখানে 8 আগস্ট জুলাই বিপ্লবদের পরাজয় দিবস বলেছেন তিনি। এই সরকারের প্রতি আপনার এত হতাশা কেন? যদি একটু বলতেন, বা এই 3টা বিষয় নিয়ে একটু কথা বলতেন। কারণ দেখেন, এই সরকার হচ্ছে যে পরিমাণ মানুষের ম্যান্ডেট নিয়ে এসেছিল, এবং এই সরকারের কিছু স্পেসিফিক টাস্ক ছিল। এই সরকার মানে রেভলিউশনারি হওয়া উচিত ছিল, প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত ছিল। সেই জায়গায় দেখলাম এই সরকারটা একটা ব্যুরোক্রেটিক ধাঁচের হয়েছে, এবং আমার কাছে অনেক ক্ষেত্রে মনে হয়েছে প্রায়োরিটি সেট করার ক্ষেত্রে এই সরকার অনেক বেশি ভুল করেছে। এই সরকারের প্রথম এবং প্রধান প্রায়োরিটি হওয়া উচিত ছিল, যেমন কিছুদিন পরে অগাস্ট এসে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা যদি দেখি আহতদের এখনো পর্যন্ত সুচিকিৎসা নিশ্চিত করা যায় নাই। স্বাস্থ্য মন্ত্রণালয় এমন একজন উপদেষ্টা উনি আসছেন প্রপারলি ডিসফাংশনাল, এখনো পর্যন্ত উনাকে সাপোর্ট দেওয়ার জন্য আবার একজন সাব অ্যাডভাইজার নিয়ে আসা হয়েছে, যেটা ছিল নিষ্প্রয়োজন। এখানে হচ্ছে আমরা ফিল করছি, বা আমি ব্যক্তিগতভাবে ফিল করছি, আমার দলীয় কোনো বক্তব্য না, আমি ব্যক্তিগতভাবে ফিল করছি যে যাদেরকে অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল সবাইকে না, কিছু অ্যাডভাইজারকে সিলেক্ট করা ভুল হয়েছে, এবং এখনো পর্যন্ত তারা প্রপারলি ফাংশন করতে পারে নাই। কিছু অ্যাডভাইজার রয়েছে যাদেরকে যে বেতন দেওয়া হচ্ছে, ওনাদের আসলে কি কাজের জন্য বেতন দেওয়া হচ্ছে, কাজের ক্ষেত্রে কতটা উনি ইম্প্যাক্টফুল ভূমিকা রাখতে পারছে, সেটা এখনো পর্যন্ত হচ্ছে যথাযথভাবে অ্যাডভাইজারদের প্রসঙ্গে এই কথা বলছেন। জি বলেন। আমি এবং ইনস্টিটিউশনগুলা, রাষ্ট্রের যে ইনস্টিটিউশনগুলা, এগুলোর সংস্কার হওয়া প্রয়োজন ছিল। যে ইনস্টিটিউশনগুলো সংস্কার হইলে আর হাসনাত আব্দুল্লাহকে গিয়ে হচ্ছে রাস্তা থেকে হচ্ছে ওই আপনার পিচ উঠাইতে হইতো না। ওই ইনস্টিটিউশনগুলো সংস্কার হওয়া উচিত ছিল, পুলিশ সংস্কার হওয়া উচিত ছিল, আপনার হচ্ছে জুডিশিয়ারি সংস্কার হওয়া উচিত ছিল। হ্যাঁ, জুডিশিয়ারির অনেক কাজ আগাইছে, আমরা এটা আপনি আরো অনেক বেশি ভালো বলতে পারবেন টেকনিক্যাল জায়গা থেকে, জুডিশিয়ারি নিয়ে ইতিবাচক, কিন্তু অন্যান্য যে অর্গানস গুলো রয়েছে রাষ্ট্র কমপ্লিট ফেল করেছে। বিশেষ করে আমাদের ডিফেন্সিভ মেকানিজম, আমাদের যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে, এখনো পর্যন্ত কোনো সংস্কার হয় নাই, যেটা আমাদের জন্য দীর্ঘমেয়াদী, আমাদের জন্য একটা আমাদের যে প্রত্যাশা ছিল, এই প্রত্যাশাটা আমরা সেখানে হতাশ হয়েছি। আপনি যদি দেখেন যে এই সরকার একটা সবার ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের হচ্ছে একটা গ্রহণযোগ্য ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যাওয়ার জন্য যে শর্তাবলী রয়েছে, সেগুলো খুব দ্রুততম সময়ের মধ্যে, আমরা একটা খুব অপ্রয়োজনীয় একটা আলাপের মধ্যে রয়েছি যে নির্বাচন আগানো পিছানো, নির্বাচন এটা সেটা, এটা খুবই নিষ্প্রয়োজন একটা আলাপ। বরং যে সংস্কারগুলো হওয়ার কথা ছিল সেগুলো যদি পসিবল হয়, এগুলো যদি এই বছরের মধ্যে পসিবল হয়, মানে যত দ্রুত পসিবল এগুলো করা উচিত ছিল। কিন্তু সরকার সেইখানে একটা ল্যাথার্জিক একটা ভূমিকা পালন করছে, একটা ঐক্যমত কমিশন করেছে। এই ঐক্যমত কমিশনে সেখানে আলোচনা করা হয় যে পূর্বের ব্যবস্থা রাখবে কি রাখবে না, এটা করবে কি করবে না। মানে আমি যেটা একটা ধাঁধার মধ্যে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আমাদের যে বিপুল প্রত্যাশা ছিল, অ্যাডভাইজারদের কাছ থেকে যে বিপুল প্রত্যাশা ছিল, এই প্রত্যাশার জায়গা থেকে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটা দৃশ্যমান একটা ব্যবধান রয়েছে, সেটার কারণে হচ্ছে
এটা কি হাসনাত আব্দুল্লাহর মত না এনসিপিরও মত মোটামুটি এটা কাছাকাছি অ্যাডভাইজারদের ফেলিওরের কথা আমি বললেন এই যে আমি আমার Party। এনসিপির আমি এনসিপির আমার পার্টি বক্তব্য দেই নাই, আমি আমার ব্যক্তিগত হচ্ছে আমার মতামত আমি জানিয়েছি। ওকে, ঠিক আছে। আমাদের একজন দর্শক, ইন্টারেস্টিং, আজকের এপিসোডটা পুরাই একটা ফেইল্ড প্রজেক্ট ছিল, থ্যাংক ইউ। আমি লাস্ট প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে যে আপনার পদ পদবি উল্লেখ করে জাতীয় মানে আপনি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর কথা বলা হয়েছে হচ্ছে এরকম, দুদক মহাপরিচালক আপনি দুদক নিয়ে যে মন্তব্য করেছেন যে ঘুষ দাবি করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা 1 লাখ টাকা চা খেতে লাগে এই জাতীয়, সেটিকে যাচাই বাছাইহীন ও মানহানিকর। আবার পরে আমি আজকে আবার দেখলাম যে আরেকটা নিউজ আছে যে তিনি আসলে বোঝেন নাই সেজন্য বলেছেন। দুদক নিয়ে আপনার অবস্থানে কি কোনো পরিবর্তন আছে? কে বুঝেন নাই, মানে কে বুঝেন নাই বলেছে? সেটা বোধহয় দুদকের এই মহাপরিচালক বোধহয় এই মন্তব্য করেছেন যে হাসনাত সামথিং ঠিক মতো বোঝেন নাই, সেই জন্য হয়তো এরকম মন্তব্য করেছেন, বা তার কাছে ঠিক খবরটা নাই, সেই জন্য সেই চা খাওয়ার দাবি বা 1 লাখ টাকা ঘুষের দাবির এইসব প্রসঙ্গ কথা বলেছেন। আমি তো সেটা ভিডিও রেফারেন্স শো দিয়েছি, সেটা তো হচ্ছে কি কথা হয়েছে না হয়েছে ওখানে, এবং এটা সিরিজ অফ ডিসকাশন ছিল। আচ্ছা, ডিসকাশন এবং হচ্ছে দুদকেই হচ্ছে গিয়ে টাকা দেওয়ার কথা বলা হয়েছে, এবং দুদক থেকেই হচ্ছে বারবার এই কথাগুলো বলা হচ্ছিল। তো টাকা কিভাবে নিয়ে যাবে, কার কাছে টাকা দিবে, অর্থাৎ ডিসকাশনের সেকেন্ড ফেজটা হচ্ছে আপনার যে পোস্টে সেখানে ছিল। অর্থাৎ আপনি মনে করছেন যে দুদক এরকমই একটা সংস্থা হিসেবে রয়ে গেছে, যে সংস্থার মধ্যে আসলে আকণ্ঠ দুর্নীতি পরায়ণ, এবং আপনি আসলে একটা অডিও ক্লিপ বা একটা অডিও ক্লিপই তো মানে টেলিফোন সংলাপের বিষয়ে আপনি সংযুক্ত করেছিলেন, যেখানে দেখা যাচ্ছে যে দুদকের কর্মকর্তারা টাকা পয়সার ব্যাপারে কথা বলছেন।